আগের দিন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন সিস্টেমটা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড টাইপটা করব, যেটা হচ্ছে ম্যাগনেটিক ডিফ্লেকশন সিস্টেম ইন সিআরটি। এটা কিন্তু ক্যাথোড রে টিউবের ক্ষেত্রে বলছি, আমি সিআরওর ক্ষেত্রে বলছি না। সিআরওতে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন সিস্টেমই থাকে, কিন্তু টিভি জাতীয় জিনিস যেখানে সিআর মানে ক্যাথোড রে টিউব ব্যবহার করা হয় টিভিতে বা মনিটরে, সিআরটি মনিটরে, সেইখানটায় কিন্তু ম্যাগনেটিক ডিফ্লেকশন সিস্টেম ব্যবহার করা হয়। তো ম্যাগনেটিক ডিফ্লেকশন সিস্টেমটা কি হচ্ছে সেটা একটু চলো দেখা যাক। সবার আগে আমরা একটু ধরছি যে এরকম একটা রিজন আছে, যে রিজনে এই রিজনটায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। এরকম একটা রিজনে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, মানে এরকম আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, আমার দিকে বেরিয়ে আসছে, স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর। ঠিক আছে, এবার এইখানে আমার কি হচ্ছে, ধরো চার্জটা ঢুকছে, আমার সামওয়্যার চার্জটা এই মাঝখান থেকে এসে ঢুকছে। চার্জটা কি? চার্জটা খেয়াল করে দেখো, ইলেকট্রন। চার্জটা হচ্ছে আমার ইলেকট্রন। যখন এটা এসে ঢুকবে তখন কি হবে? যখন ইলেকট্রনটা এসে আমার এই পয়েন্টে এসে ঢুকবে, আচ্ছা এইটা ধরো এই স্ট্রেট লাইন, যদি আমার ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে আমার এই ইলেকট্রনটা সোজা গিয়ে, এইটা হচ্ছে আমার যেটা ফসফর স্ক্রিন, এই ফসফর স্ক্রিনে গিয়ে হিট করতো। এই ফসফর স্ক্রিনে গিয়ে আমার হিট করতো কোথায়? একদম এই স্ট্রেট পয়েন্ট বরাবর হিট করতো। ছবিটা এক সেকেন্ড। এটা হচ্ছে আমার স্ক্রিনটা, এখানে গিয়ে হিট করতো একদম স্টার্টিং পয়েন্টে, একদম মাঝামাঝি। এই পয়েন্টটার নাম দিলাম O2। কিন্তু যেহেতু আমার এইখানটায় ঢুকে যাচ্ছে, ঢুকে আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য এই ম্যাগনেটিক ফিল্ডটা যে অঞ্চলটায় ব্যবহার হচ্ছে তার সেন্টারটা হচ্ছে ও। ঠিক আছে, তো না, এটার নাম দিলাম O1। আর এই পয়েন্টের নাম দিলাম, যে পয়েন্টে এন্টার করছে সেটার নাম দিলাম আমি ও। আর যদি আমার ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে ইলেকট্রনটা গিয়ে ডাইরেক্ট যে পয়েন্টে হিট করতো সেটা হচ্ছে O2। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকার দরুন কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড থাকার দরুন আমার কি হবে, খেয়াল করে দেখো। এটা আমরা বলেছিলাম পুরনো ইলেকট্রোস্ট্যাটিকের আইডিয়া, যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে সেইখানে যদি একটা কিউ চার্জ ঢোকে, চার্জটার কি হয়? কিউ চার্জটার ভেলোসিটি এই দিকে রয়েছে, কিউটা পজিটিভ চার্জ সে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে সে এইভাবে একটা সার্কুলার পাথে ঘুরবে। মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার, সাইক্লোট্রন। হ্যাঁ, সাইক্লোট্রনের কেস। তো এবার এইটা যে সার্কুলার পাথে ঘুরবে তার রেডিয়াসটা কি হবে? রেডিয়াসটা হবে এমভি বাই কিউবি। এমভি বাই কিউবি সাইক্লোট্রনের কেসটা, এই রেডিয়াসটা। এটা কোথা থেকে আসছে? এটা আসছে সিম্পল আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সকে এক করে যে ফর্মুলাটা আসছে। সেন্ট্রিপিটাল ফোর্স কি? হাফ এমভি স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু, হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু আমার ম্যাগনেটিক ফোর্সটা কি হবে? কিউভিবি। যেহেতু ম্যাগনেটিক ফোর্স আর ভেলোসিটি দুজনে পারপেন্ডিকুলার আছে, দেখো ভেলোসিটি আর ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পারপেন্ডিকুলার, তাই কিউ ভি ক্রস বি ওটা হয়ে যাচ্ছে কিউ ভি বি। সেই পরিস্থিতিতে এইখান থেকে আমি এই ওপরের ফর্মুলাটা পাচ্ছি, আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ ভি। ঠিক আছে, তো ধরো এটা তো আমার হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে, এটা তো আমার পজিটিভ চার্জের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু নেগেটিভ চার্জ হলে কি হতো? ডাইরেকশনটা উল্টে যেত। আইদার যদি পজিটিভ চার্জ থাকতো তাহলে এটা এরকম যেত, যদি আমার নেগেটিভ চার্জ থাকতো। এটাকে এক কাজ করি, এখানেই আমি এঁকে দিই, যে যদি আমার চার্জটা ধরো পজিটিভ হতো, এই কিউ প্লাসটা যদি আমার পজিটিভ হতো তাহলে, আর যদি নেগেটিভ হতো তাহলে এরকম যেত। এটা হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য এটা হতো, আর যদি আমার এটা প্লাস কিউ চার্জ হতো তাহলে আমার এটা উপরে যেত প্লাস কিউ চার্জের জন্য, এরকম রোটেশনটা হতো। ঠিক আছে, তো সেই অবস্থাতে এখানটাতে এগুলো কি? এগুলো তো ইলেকট্রন।
এগুলোতে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। খেয়াল করে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা আমার কোন দিকে আছে, উল্টো দিকে আছে। এইখানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড ধরেছিলাম তার অপোজিট দিকে আছে, তার মানে ইলেকট্রনগুলো এখানে কি কোন দিকে যাবে, ওপরের দিকে যাবে। তো ইলেকট্রনগুলো একটা সার্কুলার পাথ নেবে, সেই সার্কুলার পাথটাকে আমি এরম ধরলাম, একটু কম বেঁকেছে, একটু ব্যাকা হবে আর কি, সার্কুলার হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এরম গেল, এই গেল তো সার্কুলার পাথ। এই পয়েন্টে হচ্ছে আমি ধরে নিচ্ছি বি। এই পয়েন্টে বি থেকে যাওয়ার পর ওটা কিন্তু স্ট্রেট লাইন যাবে, গিয়ে এই পয়েন্টে হিট করবে। একটু এটা একটু দাঁড়া এক সেকেন্ড। এরকম একটা সার্কুলার পাথে গিয়ে, এটা সার্কুলার পাথ যাবে, গিয়ে হিট করবে এই পয়েন্টে। এই যে পয়েন্টটায় হিট করছে সেই পয়েন্টটার নাম আমি দিচ্ছি সি। সি পয়েন্টে হিট করছে। আর তাহলে আমাকে এখানটায় যদি এই পয়েন্টের স্ট্রেট যদি আমি বার করি, এই পয়েন্টের স্ট্রেট পয়েন্ট হচ্ছে বি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ধরো থিটা, থিটা অ্যাঙ্গেল দিয়ে চলে গেল, ঠিক আছে। খেয়াল করে দেখো, এইটা তো একটা সার্কুলার পাথ, এই সার্কুলার পাথের কিন্তু একটা রেডিয়াস আছে। কিরকম রেডিয়াস, ধরো এই পয়েন্টটাকে তুমি কোনো একটা পয়েন্টে ম্যাচ করলে, এটা হচ্ছে ধরো আমার এই সার্কুলার পাথের রেডিয়াস, মানে সেন্টার অফ কার্ভেচারটা, এইটা হচ্ছে আর সেন্টার অফ কার্ভেচার অফ দ্য সার্কুলার পাথ। তাহলে খেয়াল করে দেখো এই পয়েন্টটার সাথে তুমি কাকে কানেক্ট করবে, আহা, এই এই পয়েন্টটাকে কানেক্ট করবে, যেখানটা যে অবধি আমার সার্কুলার হয়েছে, যে অবধি আমার সার্কুলার হয়েছে, মানে এই অবধি। এটা দাঁড়া, খেয়াল করে দেখো এই পুরোটা হচ্ছে আমার আর, এইটাও আমার আর, এই সার্কুলার পাথের রেডিয়াস স্মল আর এই পুরোটাও হচ্ছে আমার স্মল আর। খেয়াল করে দেখো কোথা থেকে কত অবধি স্মল আর পড়ছে, আমি একটুখানি এখানে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে এই অবধি এটা হচ্ছে আমার স্মল আর, ঠিক কিনা। আবার এই পয়েন্ট থেকে এই অবধিও আমার স্মল আর হচ্ছে, ঠিক আছে। তাহলে একটুখানি ভেবে বলতে পারবে যে এই পয়েন্টটা কতটা হবে। এই এতটা কত হবে, R cos theta. একদম এই অ্যাঙ্গেলটা যদি তুমি থিটা ধরো, তাহলে এইটা হবে আমার আর কস থিটা। এটাকে কিভাবে লেখা যায়, আর কস, না এখানে লিখতে পারছি না, এটাকে আমি অ্যারো দিয়ে লিখবো। এই যে যেটা বেরোলো এটা হচ্ছে আমার আর কস থিটা, এই লাইনটা হচ্ছে আমার আর কস থিটা, ঠিক আছে। আশা করছি বোঝা যাচ্ছে। আর আরটা, ক্যাপিটাল আরটা কিন্তু আমার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, ক্যাপিটাল আর কিন্তু আমার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, এটাকে আমি এখানে লিখে দিই। এই পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য সার্কুলার পাথ, ঠিক আছে তো। আর বাকি যেরকম আমরা আগের দিন ধরেছিলাম সেইগুলো আমি একবার ধরে নিচ্ছি। সেটা হচ্ছে আমার এই যে লেন্থ অবধি আমার ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, যে লেন্থ অবধি ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে সেটা হচ্ছে আমার স্মল এল। যে লেন্থ অবধি, আর এইখান থেকে মানে যে এন্ড থেকে স্ক্রিনের অবধি লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল প্রাইম, স্ক্রিন অবধি লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল প্রাইম। আর সেন্টার থেকে ঠিক যেরকম আমরা আগের দিন ধরেছিলাম, এই সেন্টার O1 থেকে স্ক্রিন অবধি যে লেন্থটা আছে সেটা হচ্ছে আমার শুধু ক্যাপিটাল এল। আগের দিন যেরকম ধরা হয়েছিল সেরকম আমি এই জিনিসটাকেও আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল ম্যাগনেটিক ডিফ্লেকশন সিস্টেমের ব্যাপারটা। আচ্ছা, বাই জিওমেট্রি এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে তো। এবার দেখো আমাকে কি বার করতে হবে, আমাকে এই দুটো পয়েন্ট বার করতে হবে, O2B বার করতে হবে আর BC বার করতে হবে। এইটা দুটো যদি আমি বার করতে পারি আমার কিন্তু টোটাল ডিফ্লেকশনটা বেরিয়ে যাচ্ছে। O2Bটাকে আমি নাম দিলাম সে D1। এই ডিফ্লেকশনটা কেন হচ্ছে, এই ডিফ্লেকশনটা হচ্ছে এই আর পয়েন্ট অবধি যাওয়ার জন্য, ঠিক আছে। এই
আর এই এতটা রেডিয়াস যাওয়ার জন্য আমার এই ডি1 অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হচ্ছে, আর তারপর এই স্ট্রেট লাইন যাওয়ার জন্য আমার যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটাকে আমি ধরছি ডি2। এই দুটো ডিফ্লেকশন আলাদা করে বার করে যোগ করে দেবো, আমি টোটাল ডিফ্লেকশনটা পেয়ে যাব। ঠিক আছে? তো তাহলে চলো ক্যালকুলেট করা যাক ডিফ্লেকশন ডি1টা কি হচ্ছে। তার আগে কটা জিনিস বলে দেওয়া দরকার, কিছু পয়েন্টস একটু বলে দিই যে এখানে কি কি আছে জিনিসগুলো। আচ্ছা, মেন কেসটা হচ্ছে কি যে যখন একটুখানি কথাটা বলে দিই যে ইলেকট্রন বিম এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন বিমটাকে কি রিফ্লেক্ট করছে, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রন বিম ইজ ডিফ্লেক্টেড বাই এ পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড। ডিফ্লেক্টেড, আচ্ছা ছবিটা এঁকেছো তো, বাই এ পারপেন্ডিকুলার, যদি কিছু বাকি থেকে থাকে বলো। হ্যাঁ, পারপেন্ডিকুলার স্যার 1 মিনিট একটু দেখুন হ্যাঁ হাতের ছবিটা। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড, তারপর কি, and traces a circular path of radius r equals to mv by qb, mv by ev করে দিচ্ছি, কারণ ই ধরছি কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, mv by ev। ঠিক আছে? তাহলে এখানে কোনটা কি একটু বলে দিই, ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রনস, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, আর বি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? আর কি আছে এখানটায়, স্মল এল, the length over which magnetic field exists, the length over which magnetic field exists। আর কি আছে, আর এখানটা আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে ভি, ক্যাপিটাল ভি সাবস্ক্রিপ্ট এ, এটা হচ্ছে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ। ঠিক আছে? যে তাহলে সেক্ষেত্রে আমরা ভোল্টেজ, তাহলে আমার এখান থেকে আমি কি পাচ্ছি, therefore কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনস, কি হবে, হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু ভিএ হবে, অ্যাক্সিলারেটিং ভোল্টেজের সমান। এখান থেকে আমি ভিটা কি পাচ্ছি, ভিটা বার করতে হবে, ভেলোসিটিটা রুট ওভার 2EVA বাই এম। ঠিক আছে, 2EVA বাই এম। ঠিক আছে? এবার এখানটায় দেখো, এইখানটায় আমি এক কাজ করছি, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি B1, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম B1, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম সে A1, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি A1।
তো B1 এর পর আমার কি হবে, আমার এটা একটা স্ট্রেট লাইন যাবে থ্রু এ পাথ BC B1C। এটা একটুখানি অ্যাড করে দিও এখানটায়, এখানে একটা B1 পয়েন্ট অ্যাড করে দিও এই পয়েন্টটা। তাহলে আফটার পয়েন্ট B1, point B1, the electron beam will traverse a straight line along BC. Along B1C and strikes the screen at C. The screen at C and strikes the screen at C. ঠিক আছে, এরপর কি হচ্ছে তাহলে আমার, তাহলে এবার আমি বার করি ফ্রম দ্য ফিগার, এটা ফ্রম দ্য ফিগার থেকে আমি চালিয়ে দেব, ক্যালকুলেশনের সব কিছু ফ্রম দ্য ফিগার থেকে চালাবো, ফ্রম দ্য ফিগার, তাহলে আমার বেশি কিছু লিখতে হবে না। আচ্ছা, D1 ডিফ্লেকশনটা কত হবে? D1 ইকুয়ালস টু, আমি যদি দেখি, এবার একটু আগেই আমরা দেখেছিলাম, চলো D1টা কত হচ্ছে, একটু উপরে গেলাম ছবিতে, দেখে নাও D1টা কত হচ্ছে। D1 কোনটা? D1 হচ্ছে এই যে BO2 বা A1B1, এইটা তো। এবার তুমি খেয়াল করে দেখো, পুরোটা হচ্ছে আর, আর এইটুকুনি হচ্ছে আর কস থিটা, তাহলে আমার এই D1টা কত হওয়া উচিত? আর মাইনাস আর কস থিটা, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে D1 হয়ে যাচ্ছে আর মাইনাস আর কস থিটা। আর D2 কি হবে? এটা যদি থিটা হয় আর এতটা যদি এল প্রাইম হয়, এই যে এতটাকে এল প্রাইম ধরা হয়েছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এল প্রাইম, তাহলে D2 হচ্ছে আমার এল প্রাইম ট্যান থিটা হবে, ঠিক কি না? এটা আগের দিনও করেছিলাম এল প্রাইম ট্যান থিটার কেসটা ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে। তাহলে দুটো আমি, হ্যাঁ, তো দুটো জিনিস আমি পেয়ে গেলাম। তাহলে ফ্রম ফিগার D1 ইকুয়ালস টু আর মাইনাস আর কস থিটা and D2 equals to L prime tan theta. D2 equals to L prime tan theta. তাহলে টোটাল ডিফ্লেকশন আমার কি হয়ে যাচ্ছে? দেয়ারফর টোটাল ডিফ্লেকশন D equals to D1 plus D2 equals to R into 1 minus cos theta plus L prime tan theta. এবার আমরা একটা কাজ করব, আমরা ধরে দিচ্ছি যে if B exists in a very small region, if B মানে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর exist in a very small region, in a very small region, তাহলে থিটা কি হয়ে যাবে? then theta is very small and যখন থিটা স্মল হয় তখন আমি কি লিখতে পারি?
তখন আমি লিখতে পারি কি ট্যান থিটা যেটা আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা, ট্যান থিটা যেটা সেটা ইকুয়ালস টু থিটা, ইকুয়ালস টু আমি কি লিখবো এখানটায়, ইজ ইকুইভ্যালেন্ট টু স্মল এল বাই আর। কিভাবে স্মল এল বাই আর করলাম, একটু উপরে যাই দেখাবার জন্য। এইটা দেখো, এইখানটায় তুমি খেয়াল করো, এই এই রিজনটা হচ্ছে এল, স্মল এল, এই রিজনটা হচ্ছে স্মল এল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো থিটা আর এই রেডিয়াসটা হচ্ছে আর। তো এইখান থেকে আমার যদি তুমি দেখো ট্যান থিটা ইকুয়ালস টু স্মল এল বাই আর হবে কি হবে না, এই থিটাটাকে কনসিডার করে। বেসটা হচ্ছে আর, ট্রায়াঙ্গেল ধরো ফর্ম করেছে, বেসটা হচ্ছে আর এতটা, আর এইটা হচ্ছে আমার এল। তো ট্যান থিটা ইকুয়ালস টু কাছাকাছি L by R। স্মল এল বাই আর। হ্যাঁ। তো সেটাই লিখলাম। আর যখন এটাও একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমার থিটা ছোট হবে তখন কস থিটা কি হয়ে যাবে। দেখো আমরা তো জানি যে সাইন থিটা ইকুয়ালস টু থিটা হয়, কিন্তু কস থিটা কি হয়, অ্যান্ড কস থিটা ইকুয়ালস টু, আচ্ছা কস থিটাকে আমরা কি লিখতে পারি, কস থিটাকে আমরা লিখি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারবো কি পারবো না, সাবমাল্টিপ্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা, হুইচ ইমপ্লাইজ কস থিটা, এবার যখন থিটা ভেরি স্মল হয় তখন সাইন থিটা তো আমার থিটা হয়ে যায়, সেটা আমার হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 থিটা বাই 2 হোল স্কোয়ার অ্যাজ সাইন থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা ফর স্মল থিটা। বুঝতে পারলে কেসটা কি করলাম? তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক জায়গায় এই অ্যাজাম্পশনটা ইউজ করা হয়, কস থিটা ফর থিটা স্মল, সেটা আমার হয়ে যাচ্ছে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2। এইটা অনেক জায়গায় ইউজ করা হয়, এই জিনিসটাকে তোমরা একটুখানি মাথায়ও রাখতে পারো। আমরা তো এটা মাথায় রেখেছি যে যখনই আমার থিটা স্মল হবে তখন ট্যান থিটা ইকুয়ালস টু থিটা, সাইন থিটা ইকুয়ালস টু থিটা, কিন্তু কস থিটা কি হয়, কস থিটা এটা হয়ে যায় 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2। ঠিক আছে তো? কিভাবে হলো সেটাও দেখিয়ে দিলাম। আচ্ছা তাহলে থিটাটা কি হচ্ছে, তাহলে এখন থিটাটা কি ছিল একটু আগে আমরা বার করলাম, থিটা হচ্ছে এল বাই আর, সেটাও বসিয়ে দিই। তাহলে হুইচ ইমপ্লাইজ cos theta equals to 1 মাইনাস থিটার জায়গায় এল স্কোয়ার বাই 2r স্কোয়ার। তাহলে দেখো cos থিটা বেরোলো এই জিনিসটা 1 মাইনাস, তাহলে এখান থেকে আমি এক কাজ করি, আরো বেস্ট কাজ করতে পারি কি 1 মাইনাস cos থিটা নিয়ে আসি। কেন নিয়ে আসছি বলো তো 1 মাইনাস cos থিটাটা, আমার ফর্মুলায় তাই আছে, d1 এর ফর্মুলাটা দেখো, এই অবধি নিয়ে আসলাম 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু এল স্কোয়ার বাই 2r স্কোয়ার। তাহলে টোটাল ডিফ্লেকশন কি হচ্ছে, দেন টোটাল ডিফ্লেকশন ডি ইকুয়ালস টু কি ছিল আরেকবার লিখে নিচ্ছি, আর মাইনাস 1 cos থিটা প্লাস এল প্রাইম ট্যান থিটা। এবার যার যা ভ্যালু বসিয়ে দিই, বসালে কি হচ্ছে এখানটায় ধরো আর এল স্কোয়ার কস আর এল স্কোয়ার বাই 2 cos আর 2r স্কোয়ার প্লাস এল প্রাইম ট্যান থিটার জায়গায় আমি কি বসাবো, এল বাই আর, সব কেটে কুটে আমার কি দাঁড়াচ্ছে ইকুয়ালস টু এল স্কোয়ার বাই 2r প্লাস এল প্রাইম এল প্রাইম বা এল প্রাইম এল বাই আর। ঠিক আছে, এই অবধি হলো। এবার আমি সেই আগের দিনের মতো করব, নাও টেকিং L equals to L prime plus 1 by 2 L, এখানটায় এলটা কি, এলটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম সেন্টার অফ ম্যাগনেটিক ফিল্ড।
of magnetic field বা ম্যাগনেটিক স্যার টোটাল ডিফ্লেকশনকে ক্যাপিটাল ডি ধরে নেব? না স্মল ডি ধরতে পারো, অসুবিধা নেই, ক্যাপিটাল ডিও ধরতে পারো, স্মল ডি রেখেও কাজ করতে পারো, কোনো ব্যাপার না। যাই হোক, ফ্রম দ্য সেন্টার অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে এল। তাহলে এখানে তুমি এল প্রাইম কি পাচ্ছ, এখান থেকে তুমি এল প্রাইমটা কি পাচ্ছ, এল প্রাইম ইকুয়ালস টু এল মাইনাস 1/2 এল। এটাকে আমি বসিয়ে দেবো, দাস স্মল ডি ইকুয়াল টু, এখানে আমি স্মল ডি ধরছি, তোমরা ক্যাপিটাল ধরলেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। স্মল ডি ইকুয়ালস টু কী ছিল এখানে, এল স্কোয়ার বাই 2r স্কোয়ার, 2r, এল স্কোয়ার বাই 2r প্লাস এখানটায় এল বাই আরটা আমি বাইরে নিয়ে আসি, আর এল প্রাইমের জায়গায় আমি এটা বসিয়ে দিই, এল মাইনাস হাফ এল। তুমি দেখো প্রথম পার্টটাই কেটে গেল, প্রথম পার্টটাই বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকছে আমার, which implies D equals to total deflection equals to L by R, L ক্যাপিটাল L by R। এটা আমার টোটাল ডিফ্লেকশনটা বেরোলো, এটা হচ্ছে আমার টোটাল ডিফ্লেকশন, L ক্যাপিটাল L বাই স্মল r। ঠিক আছে, ও এইখানেই শেষ করবো না, আর একটা পার্ট আছে, আমাকে r এর মানটা বসিয়ে দিতে হবে, which implies D equals to, আরটা বসিয়ে দিলে আমি কি পাবো, এল বাই এম ভি ইন্টু কিউবি, ওপরে ইবি হয়ে যাবে, রাইট? আর এর মানটা বসিয়ে দিয়েছি, এরপর কি করব, ভি এর মানটা বসিয়ে দেব, এটা সাইডে, এটা তো আশা করি একটু লিখে দিই সাইডে, অ্যাজ আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি, এম ভি বাই ইবি। আর তারপর কি করবো, ভি এর মানটাও বসিয়ে দেবো, ভি এর মানটা বসালে আমার কি থাকছে, ডি ইকুয়ালস টু এল ই বি বাই এম রুট ওভার এম বাই 2e VA, এটাই হবে তো, 2e VA বাই এম, সেটা হচ্ছে আমার ভি, অ্যাজ ভি ইকুয়ালস টু রুট ওভার 2e VA বাই এম বসিয়ে দিলাম। এবার দেখো এইখানে নিচে এম আছে, উপরে একটা ই আছে, আর এখানে রুট আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ফাইনাল ডি এর মানটা হচ্ছে এইটা, ফাইনাল ডি ইকুয়ালস টু কি হবে, আচ্ছা বিএলএল, বি স্মল এল ক্যাপিটাল এল, এটা নিলাম রুট ওভার, ওপরে আমার ই চলে আসবে, নিচে 2m VA। এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম, এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম, ডি ইকুয়ালস টু ডিফ্লেকশন, ডি ইকুয়ালস টু বি এল রুট ওভার ই বাই 2m VA। ওকে, ঠিক আছে। আর ঠিক আগের দিনের Yes, মতো sir. ম্যাগনেটিক যেরকম আমরা বার করেছিলাম, এরকমই একটা টার্ম আসবে, ম্যাগনেটিক ডিফ্লেকশন সেন্সিটিভিটি। আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন সেন্সিটিভিটি বার করেছিলাম, আজকে আমরা বার করব ম্যাগনেটিক ডিফ্লেকশন সেন্সিটিভিটি, ম্যাগনেটিক ডিফ্লেকশন সেন্সিটিভিটি। এটা কি জিনিস, পার ইউনিট ম্যাগনেটিক ফিল্ডের জন্য কতটা ডিফ্লেকশন হচ্ছে, পার ইউনিট ম্যাগনেটিক ফিল্ড, তার মানে কাকে নামাতে হবে, ডি এর নিচে কাকে নামাতে হবে, বি কে নামিয়ে দেবো ডি এর নিচে, তাহলে যে ইকুয়েশনটা পড়েই থাকছে সেটাই আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড সেন্সিটিভিটি। তো হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড সেন্সিটিভিটি, it is defined as the deflection on the screen
due to unit magnetic flux, due to unit magnetic flux density, magnetic flux density। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কিন্তু বিকেই বলে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এটাকে বি বলে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু, এটাকে এস এম দিয়ে রিপ্রেজেন্ট করব, এস এম ইকুয়ালস টু ডি বাই বি ইকুয়ালস টু আমার কি থাকছে, এল, ক্যাপিটাল এল বাই বাই ই বাই টু এম, ই বাই রুট ওভার ই বাই টু এম ভি এ। টু এম ভি এ, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ফর্মুলা। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ফর্মুলা, ঠিক আছে। এবার ছোট্ট করে একটা কম্প্যারিজন হয়ে যাক, আমরা ডিফ্লেকশন সেন্সিটিভিটি আর কি বলে ইলেকট্রোস্ট্যাটিক, সরি, ডিফ্লেকশন সিস্টেম আর ইলেকট্রিক্যাল সিস্টেম, এই দুটোর ক্ষেত্রে একটুখানি ছোট্ট করে একটা কম্প্যারিজন হয়ে যাক। কম্প্যারিজন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন সিস্টেম and magnetic deflection system. And magnetic deflection system. সবার আগে ইলেকট্রোস্ট্যাটিক, এটা ম্যাগনেটিক। কটা পয়েন্টস দিয়ে দিই। নাম্বার ওয়ান, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে কি হচ্ছে, সেন্সিটিভিটি যেটা আছে সেটা প্রপোর্শনাল টু, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/VA, অ্যানোড অ্যাক্সিলারেটিং ভোল্টেজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ম্যাগনেটিকের ক্ষেত্রে সেন্সিটিভিটি proportional to 1/√VA। দেখে নাও, সেন্সিটিভিটি হচ্ছে প্রপোর্শনাল টু ভিএ আর এটা হচ্ছে রুট ওভার ভিএ। এই দেখো, ভি এর রুট ওভার ভিএ আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার ভিএ। আগের দিনেরটা যদি তোমরা একটুখানি খেয়াল করো তো দেখবে ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে রুট প্রপোর্শনাল টু রুট ভিএ, শুধু ভিএ ছিল। নেক্সট কি, এটা কনজামস লেস পাওয়ার, লেস পাওয়ার, এটা কম কারেন্ট টানে আর এটা বেশি কারেন্ট টানে, কনজিউমস মোর পাওয়ার, ঠিক আছে। আর কি কি পয়েন্টস আছে একটুখানি, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে এটা ক্যান বি ইউজড অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সিজ, cannot be used for higher frequencies.
আচ্ছা, এখানটা একটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, ডিফ্লেক্টস, এখানটা আমি একটু পরে মার্ক করে দেবো, ডিফ্লেক্টস আয়ন্স অ্যান্ড ইলেকট্রনস, আয়ন্স এই কথাটার এখানটায় কি, এটা আমি হালকা করে স্টার মেরে দিই, আয়ন্স অ্যান্ড ইলেকট্রনস equally, hence no extra deflection spot appear, no extra spot appears on the screen. এইটা একটু পরে বলছি কি জিনিস appears on the screen. আর এখানটায় due to difference in deflection, deflection of ions and electrons a separate spot appears on the screen. ঠিক আছে, আচ্ছা এটা কি আমি একটু পরে বলছি, তার আগে লাস্ট একটা পয়েন্ট অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে কোথায় এটা ইউজ হয়, কোথায় এগুলো ইউজ হয়, এটা আগের দিনও বলেছি, আরেকবার বলে দিই, ইউজ ইন ক্যাথোড রে অসিলোস্কোপ, used in CRO, used in television set, sets and CRT monitors, কম্পিউটারের যে মনিটরগুলো হয়, পুরোনো কম্পিউটারের যে বড় বড় মনিটরগুলো হতো সেইগুলো CRT মনিটরস। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা একটু বলে দিই, আয়ন্স, ডিফ্লেক্ট আয়ন্স বলতে কি বলতে চাইছে, কেসটা হচ্ছে কি, in the CRT there may present some ions which may get deflected by the deflecting system of the CRT and falls on the screen. ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এই যে ক্যাথোড রে অসিলোস্কোপ আছে না, তার মধ্যে বা সিআরটি যে টিউব আছে, ক্যাথোড রে টিউব, তার মধ্যে কিছু আয়ন্স প্রেজেন্ট থাকতে পারে, সেই আয়ন্সগুলো এই ডিফ্লেক্টিং সিস্টেম যেটা আছে, যে ম্যাগনেটিক হোক বা ইলেকট্রোস্ট্যাটিক হোক, তো সেটার জন্য ডিফ্লেক্টেড হয়ে স্ক্রিনের ওপর পড়তে পারে। এবার যখন আমার ইন কেস অফ ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম আয়নগুলো একই অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ঘটে, the
ions suffer similar deflection as the electrons and falls on the same portion of the screen. And falls on the same point on the screen, falls on the same point on the screen, point on the screen, on the screen, however in case of magnetic deflection system, ম্যাগনেটিক সিস্টেম করে দিচ্ছি, ডিফ্লেকশন সিস্টেম লিখছি না, ম্যাগনেটিক সিস্টেম, as the mass of ion is different, as the mass of ions are different, comma, they suffer different deflection, they suffer different deflection। কারণ খেয়াল করো ম্যাগনেটিক সিস্টেমে কিন্তু মাসের ওপর নির্ভর করছে, রেডিয়াসটা কি হয়ে যাচ্ছে এমভি বাই কিউবি, মানে যার যত মাস বেশি হবে তার ডিফ্লেকশন, তার রেডিয়াসটা তত বেশি হবে, মানে ডিফ্লেকশনটাও তত বড় হবে। দে সাফার ডিফারেন্ট ডিফ্লেকশন, and falls on a different point, on the screen, and a separate spot appears। এটা যদি অন্য একটা পয়েন্টে পড়ে তাহলে তো একটা সেপারেট স্পট আমরা দেখতে পাবো, তো সেটাই এই ক্ষেত্রে হচ্ছে, and a separate spot appears। বোঝা গেল এটা? বলো, কেসটা বোঝা গেল তো কি হচ্ছে এই আয়ন্সের কেসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের মেনলি আইডিয়াটা, এই ডিফ্লেকশন সিস্টেম আর ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমের ডিফারেন্সগুলো। ঠিক আছে, আচ্ছা, তা পরের পয়েন্টটায় যাই। এরপর আমরা দেখব হচ্ছে ইউজ অফ সিআরও। ইউজ অফ সিআরও, এইখান থেকে প্রশ্ন আসবে, অঙ্ক আসবে, তো এই পার্টটা ইম্পর্টেন্ট মার্ক রাখবে। কি কি ইউজ আছে? নাম্বার 1, স্টাডি দ্য ওয়েভফর্মস, স্টাডি অফ ওয়েভফর্মস। আচ্ছা, ওয়েভফর্ম কিভাবে তৈরি হয় সেটা আমরা আগেই ডিসকাস করেছি আগের দিন, কিভাবে সিআরওতে ওয়েভফর্মসটা তৈরি হচ্ছে। একটা ওই টাইম বেস জেনারেটর আছে, সে একটা সটুথ ওয়েভ তৈরি করছে, সেই সটুথ ওয়েভের মতো আমার একটা এই সটুথ ওয়েভটা বারবার ইয়ে করছে, তাই জন্য একটা ইলেকট্রন বিমটা বারবার স্ক্রিনটাকে সোয়াইপ করে যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেবল ওয়েভফর্ম তৈরি হচ্ছে। তো সেই কেসটাই হচ্ছে স্টাডি অফ ওয়েভফর্মস। অ্যাজ আ স্টেবল ওয়েভফর্ম in the CRO, a stable waveform is obtained whose variation with x-axis
variation of voltage with x-axis is similar to সিমিলার বলবো না প্রপোর্শনাল বলবো, সিমিলারই বলি, similar to it's the variation of the input signal with time of input signal with time. Thus we can study the type of waveform, the type of waveform of the input signal, and sine square etc., sine square, triangular, etc. of the input signal. মানে আমরা শেপটা দেখতে পাবো of the input signal, আমরা শেপটা দেখতে পাবো, ঠিক আছে? এটা ছিল ফার্স্ট। নেক্সট কি, ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো, মেজারিং দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েভফর্ম। নাম্বার 2, মেজারিং ফ্রিকোয়েন্সি অফ ওয়েভফর্ম, measuring frequency of input signal। এটা দু রকম ভাবে করতে পারি। A, using time base, দুভাবে বার করা যেতে পারে। একটা হচ্ছে ইউজিং টাইম বেস। তো টাইম বেসটা ইউজ করে আমি কি করে করব সেটা তোমাদের একটু বলছি। এই যে এইটা আমরা বলেছিলাম যে আগের দিন এরকম একটা ধরো ছবি রয়েছে, তুমি এই ছবির মধ্যে এই পুরো অঞ্চলটার মধ্যে তুমি কি করছো, ব্যাপারটা হচ্ছে কি দেখো, একটা যে সিগন্যাল যেটা তোমার ইনপুট সিগন্যালটা রয়েছে সেটাকে তুমি কি করছো, তুমি এমনভাবে ফ্রিকোয়েন্সিটা ভ্যারাই করছো যাতে ওই যতক্ষণে, তোমাদের আগের দিন এই কেসটা বলেছিলাম যদি মনে পড়ে, আগের দিন এই কেসটা বলেছিলাম যে যতক্ষণে তোমার এই যেটা আমার কি বলে সতুট ওয়েভটা এই 0 থেকে তার একটা টাইম পিরিয়ড অবধি যাচ্ছে, ততক্ষণে তোমার কি হচ্ছে, তোমার ধরো কতগুলো এখানটায় অসিলেশন হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা অসিলেশন ধরো কথার কথা মানে আমার হয়ে যাচ্ছে। তুমি এমনভাবে তুমি সিগন্যালটাকে যে করেছো যে যতক্ষণ তোমার মানে তোমার যে এটার ফ্রিকোয়েন্সি এই কি বলে সুইপিং সিগন্যাল বা শর্টউড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা যেটা আছে তার থেকে তোমার যেটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি সেটা 5 গুণ বেশি, ঠিক আছে? তোমার যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি সেটা তোমার শর্টউড ওয়েভের থেকে 5 গুণ বেশি। সেক্ষেত্রে তোমার কি হবে, যতক্ষণ শর্টউড ওয়েভটা যতক্ষণ আমার একবার যাবে মানে 0 থেকে টাইম পিরিয়ড অবধি যাবে, মানে ইলেকট্রনটা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সুইপ করবে ইলেকট্রন বিমটা, ততক্ষণে আমার কি হবে 5 বার এরকম ইলেকট্রন বিমটা ওঠানামা করবে। জিনিসটা বুঝতে পারছো কি? আগের দিন বলেছিলাম কি ঘটনাটা ঘটে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ স্যার। এক্ষেত্রে আমরা যেটা করব আর কি, আমরা দেখব যে এই 5খানা ধরো 5টা অসিলেশন হয়েছে, তো এক্ষেত্রে এইখান থেকে একটা, এখান থেকে এটা 2টো, এখান থেকে এটা 3টে, এখান থেকে এটা 4টে, এটা 5টা, এই 5টা অসিলেশন কতগুলো ঘর কভার করেছে। এখানে ঘর বলতে এই বড় ঘরটাকে আমরা ডি ধরবো, এই বড় ঘরটাকে আমরা ডি ধরবো, ঠিক আছে? তো একটা ডিভিশন, তো কটা ডিভিশন গেছে দেখো, একটা ডিভিশন, 2টো ডিভিশন, 3টে ডিভিশন, 4টে ডিভিশন, 5টা, 6 7 8 9 10, 10খানা ডিভিশন গেছে। তো এই একটা ঘরকে ডি ধরবো, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে,
আর এই একটা ঘরের মান কত হবে বলো তো, এই যে একটা ডিভিশন কত হবে, সেটা হচ্ছে এইখানটায় এইখানে একটা নব সেট করা আছে, টাইম পার ডিভিশন নব। এই যে এই নবটা, এই নবে তুমি যত টাইম রাখবে, খেয়াল রাখবে এটা কিন্তু টাইম পিরিয়ড, যত টাইম রাখবে এই ডিটা তত টাইমকে রিপ্রেজেন্ট করবে। ধরো কথার কথা তুমি এই নবের মধ্যে তুমি রেখেছো 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডকে তুমি রেখেছো 1 মিলি সেকেন্ড এখানে সেট করে রেখেছো নবের মধ্যে, তার মানে টাইম পার ডিভিশন মানে এক ডিভিশনে 1 মিলি সেকেন্ড রয়েছে, তার মানে এই ডি ইকুয়ালস টু কত হয়ে গেল 1 মিলি সেকেন্ড। বুঝতে পারলে কেসটা? এই একটা বড় ঘর এত থেকে এত অবধি, এটা হচ্ছে আমার 1 মিলি সেকেন্ড রিপ্রেজেন্ট করছে। তুমি যদি এটাকে ঘুরিয়ে এই নবটা চেঞ্জ করে 2 মিলি সেকেন্ড করে দাও, তাহলে কি হবে বলো তো, এইটা আমার ডিটাও তখন 2 মিলি সেকেন্ড হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দেখো এইখানটা আমার 10 ঘর গেছে, 10 ঘরের মধ্যে কটা সাইকেল আছে, 5টা সাইকেল আছে, ঠিক কি না? 10 ঘরে 5টা সাইকেল, আর একটা ঘর হচ্ছে 2 মিলি সেকেন্ড করে, তাহলে তোমার টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ডটার ফর্মুলা হবে টি ইকুয়ালস টু ডিটি বাই এন। ডিটি বাই এন, ডি হচ্ছে তোমার এই ডিভিশনটা কত আছে, ডিভিশনটা ধরো 2 মিলি সেকেন্ড রয়েছে, তো 2 মিলি সেকেন্ড নিলে ইন্টু, সরি ডিটা হচ্ছে 10 ঘর, কতগুলো ঘর আছে ডিটা ভ্যালু না, ডিটা হচ্ছে কতগুলো ঘর আছে, তাহলে ডি হবে 10, ভুল বললাম, ডিটা হচ্ছে কতগুলো ঘর আছে, ডি ইন্টু টি, ডি হচ্ছে এই এতটা অংশ হচ্ছে একটা ডি, তো ডি হচ্ছে 10খানা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, টি হচ্ছে আমার 2 মিলি সেকেন্ড, টিটা হচ্ছে 2 মিলি সেকেন্ড, এন হচ্ছে কটা সাইকেল আছে, 5টা সাইকেল। এই হিসাব করে তুমি টাইম পিরিয়ড বার করতে পারবে। অর এলস তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি তো জানো যে টাইম পিরিয়ড হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যেহেতু আমার এটা টাচ করছে এই দুটো পয়েন্টের মধ্যে, তুমি এইখান থেকে দেখে ইজিলি বলতে পারো যে এটা আমার টাইম পিরিয়ড হওয়া উচিত, ঠিক কিনা? এটা টাইম পিরিয়ড হবে কিনা? হ্যাঁ কারণ হ্যাঁ স্যার। এইটা তো আমার অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসটা তো টাইমকে রিপ্রেজেন্ট করছে। এবার তুমি কত ঘর নিয়েছে, দুটো ডি নিয়েছে, 2 ডি বা ডি ইকুয়ালস টু 2, দুটো ডিভিশন গেছে, দুটো ডিভিশন গেছে। হ্যাঁ আর হ্যাঁ টাইম তুমি কত সেট করে রেখেছো, টাইম সেট করে রেখেছো হচ্ছে তুমি 2 মিলি সেকেন্ডে, তাহলে তুমি কি করবে, তাহলে আমার টাইম পিরিয়ডটা এক্ষেত্রে কি হয়ে যাবে, টি ইকুয়ালস টু 2 ইন্টু 2 মিলি সেকেন্ড, দ্যাট ইজ 4 মিলি সেকেন্ড। টাইম পিরিয়ড হয়ে গেল তোমার 4 মিলি সেকেন্ড। তুমি খেয়াল করে দেখো এখানেও তাই হচ্ছে, 5কে দিয়ে 10 কাটো, তোমার 2 হচ্ছে, দ্যাট ইজ 4 মিলি সেকেন্ড হচ্ছে। বুঝতে পারলে তো? দুভাবে তুমি করতে পারো, কতগুলো সাইকেল আমার পুরো এটাকে কভার করেছে সেটা কাউন্ট করে নিলে, তারপর এই ফর্মুলাটা বসালে, ডি হচ্ছে নাম্বার অফ ডিভিশন, টি হচ্ছে টাইম পার ডিভিশন নবে কত রয়েছে, এন হচ্ছে কতগুলো সাইকেল আমার পুরো জিনিসটাকে কভার করেছে। না হলে তুমি এইখান থেকে, এটাই আমরা নর্মালি এই প্রসেসটা ইউজ করি, আমরা এখানে দেখে নিই এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কতগুলো ঘর গেছে, দেখলাম দুটো ঘর গেছে, মানে ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 2, আর টাইম, এই টাইম পার ডিভিশন কতটা সেট করা আছে, টাইম পার ডিভিশন দেখে নিলাম ধরো 2 মিলি সেকেন্ডে সেট করা আছে, তার মানে আমার একটা ঘর হচ্ছে 2 মিলি সেকেন্ড, তাহলে দুটো ঘর অবভিয়াসলি 2 ইন্টু 2 4 মিলি সেকেন্ড, তাহলে টাইম পিরিয়ডটা হয়ে যাবে আমার 4 মিলি সেকেন্ড। বুঝতে পারলে তো জিনিসটা? সবাই বলো একটু। হ্যাঁ স্যার বুঝেছি। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালে করতে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালে করতে হবে, ঠিক আছে? তো তো এরকমই জিনিস থাকবে তোমাদের। আর একইভাবে তোমরা ভোল্টেজও বার করতে পারো, এই মাথা থেকে এই মাথা ভোল্টেজ যদি তোমাকে বার করতে হয়, কথার কথা, তুমি কি করবে, এই মাথা থেকে এই মাথা ভোল্টেজটা নেবে। এবার এখানে একটা কেস আছে, দেখো কতগুলো ঘর গেছে, তুমি যদি ছবিতে দেখো না, তুমি কিন্তু দেখবে দুটো বড় ঘর গেছে, এইখান থেকে একটা ঘর, এই একটা বড় ঘর, আর এইখানে আরো একটু উপরে গেছে, প্রায় বলতে গেলে তোমার এইখানটায় ছোট ছোট কিছু ঘর আছে, তুমি যদি ভালো করে দেখো, দেখো ছোট ছোট কিছু ঘর আছে এখানে, দেখতে পাচ্ছ? বড় করব, ছোট ছোট ঘর আছে। এই একটা বড় ঘরকে না তুমি 5খানা ঘরে ভাগ করা আছে, 1 2 3 4 5, তো তোমাকে এখান থেকে তুমি দেখে নিতে পারো যে এটা এক্সট্রা কতটা উঠেছে, তুমি ধরো দেখলে এক্সট্রা এই অবধি গেছে, মানে 1 2 3 ছোট ছোট 3 ঘর গেছে, তার মানে দুটো বড় ঘর, খেয়াল করে দেখো দুটো বড় ঘর, এই একটা এই একটা, দুটো বড় ঘর গেছে, আর তারপর ছোট ছোট 3টে ঘর গেছে। ছোট ছোট ঘরগুলো কিন্তু 0.2 করে, ছোট ছোট ঘর হচ্ছে 0.2 করে, 0.2, খেয়াল রাখবে, আর বড় ঘর হচ্ছে 1 করে। তুমি
এরপর কি দেখবে, এই ভোল্ট পার ডিভিশনটাই দেখবে, ভোল্ট পার ডিভিশনে কত সেট করা আছে। ধরো ভোল্ট পার ডিভিশনে 1 ভোল্ট সেট করা আছে, 1 ভোল্ট। তার মানে কি হয়ে গেল বলো তো, এই একটা বড় ঘর হচ্ছে 1 ভোল্ট, বুঝতে পারলে? ভোল্ট পার ডিভিশনে যা থাকবে একটা বড় ঘর সেটা হবে। তাহলে এইটা হিসাব করে বলতে পারবে তিনখানা বড় ঘর, তিনখানা ছোট ঘর গেছে আর দুটো বড় ঘর গেছে। তাহলে বলতে পারবে এই এই মাথা থেকে এই মাথা কত আমার ভোল্টেজ হচ্ছে? 2.06. 2.06 ভোল্ট, ভেরি গুড, 2.06 ভোল্ট। যদি এটা আমার 1 ভোল্ট না হয়ে এটাকে তুমি যদি 2 ভোল্ট, আমি এটা 2 ভোল্টে সেট থাকতো আর আমি যদি এই জিনিসটা দেখতে পেতাম, তাহলে কি হতো? আচ্ছা 2.06 হবে না, 2.6 হবে, 0.2 না, 0.2 তো। আচ্ছা ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা ডবল হয়ে যাবে জাস্ট 5.2, ঠিক কিনা? একই হিসাব। যদি তোমার এখানটায় 2 ভোল্ট সেট থাকতো তার মানে একটা ঘর হতো 2 ভোল্ট, এই একটা ঘর হতো 2 ভোল্ট, ঠিক আছে? আর এইটা হতো আরো 2 ভোল্ট, 2 ভোল্ট 2 ভোল্ট 4 ভোল্ট, আর আমার এখানে তিনটে ছোট ঘর, মানে 2 ইন্টু 0.2, সরি 2 ইন্টু 0.3, দ্যাট ইজ 1.2। তাহলে 4 ভোল্ট প্লাস 1.2 5.2 ভোল্ট হতো, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তো তো বুঝতে পারলে তো কিভাবে? এবার আমাদের যদি বার করতে হয়, এটা দেখো আমরা কি পেলাম বলো তো, এই টোটাল মাথা থেকে মাথা অবধি ভ্যালু পেলাম। এটাকে আমি ধরো ভি প্রাইম নাম দিব, ভি প্রাইম নাম দেবো। এই যে যেটা আমি পাবো না, এটা হিসাব করে, কারণ আমরা মাথা থেকে মাথাই আমরা বার করতে পারবো, মিডিলটা আমরা ঠিক আন্দাজ করতে পারবো না কোথায় আছে। তো আমরা করি কি, নর্মালি পিক টু পিক বার করি, এটাকে ভি প্রাইম না ভিপি বলবো, ভি পিক। আমরা করি কি, কথার কথা আমরা এইটা ধরছি যে এটা আমরা পেয়েছি, আমরা ভি পিকটা বার করি, ভি পিক ইকুয়ালস টু সে 2.6 বেরিয়েছে, 2.6 ভোল্ট। ভি পিকটা হচ্ছে, আমি একবার ছবিতে একবার দেখিয়ে দিচ্ছি, এই মাথা থেকে এই মাথা অবধি দূরত্বটা, এটা হচ্ছে ভি পিক, ঠিক আছে? তো তাহলে এবার বলো ভি আর এম এস কত হবে? আচ্ছা ভি পিক যদি এটা হয় তাহলে ভি জিরো কত হবে? ভি জিরো হচ্ছে, খেয়াল করো, হাইয়েস্ট অ্যাম্পলিটিউডটা, ভি জিরোটা কত হবে? ভি পিক বাই 2 হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে যাবে আমার 1.3 ভোল্ট। তাহলে ভি আর এম এসটা কত হবে? V0/√2. করব, বেরিয়ে যাবে, বোঝা গেল? বোঝা গেল? তো এইরকম ভাবে হ্যাঁ আমাকে স্যার। ভিআরএমএসটা বার করতে হবে, যে ভিআরএমএসটা বার করতে পারবো। আর ফ্রিকোয়েন্সিটা কিভাবে বার করতে পারবো সেটা তো বলেই দিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে টাইম পিরিয়ডটা দেখবো, আর টাইম পার ডিভিশন, মানে ওপরের নবটা যেটা আছে, এই নবটা টাইম পার ডিভিশনের নবটা, এই নবটা দিয়ে আমি দেখবো কোথায় টাইমটা সেট করা আছে। সেইটা হচ্ছে আমার এই একটা বক্সের ভ্যালু, খেয়াল রাখবে। এইটা হচ্ছে এক 1 টাইম পার ডিভিশন, 1 টাইম পার ডিভিশন। আর এইটা হচ্ছে 1 ভোল্ট পার ডিভিশন, এইটা হচ্ছে আমার একটা বড় ঘর হচ্ছে 1 ভোল্ট পার ডিভিশন, খেয়াল থাকবে তো? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার। চলো একটুখানি এই ব্যাপারগুলো একটু লিখিয়ে দিই যাতে মনে থাকে। ইউজিং টাইম বেসড টেকনিক, যেটা বললাম সেটাই একটুখানি কথায় লিখিয়ে দিচ্ছি। সবার আগে, দ্য সুইপ রেট ইজ সো অ্যাডজাস্টেড, সুইপ রেট ইজ সো অ্যাডজাস্টেড, so adjusted that the sweep frequency, আচ্ছা সুইপ মানে কার কথা বলা হচ্ছে বলো তো? কোন কোন আহ, কোন জিনিসটার কথা হচ্ছে সুইপ ফ্রিকোয়েন্সি বলতে? এটা হচ্ছে সটুট ওয়েভটা যেটা আছে, সটুট ওয়েভটা, সটুট ওয়েভ অফ হরিজন্টাল অ্যাক্সিস, যেটার জন্য ইলেকট্রনটা সুইপ করছে। মনে পড়ছে তো কোনটা? সটুট ওয়েভ অফ হরিজন্টাল প্লেট।
যেটার জন্য ইলেকট্রনটা আমার লেফট টু রাইট শিফট করছে, সেটাকে সুইপ ফ্রিকোয়েন্সি বলছে। The sweep frequency becomes n times the signal frequency, n times the signal frequency. এখানে একটুখানি সরি ভুল হয়ে গেল, সো দ্যাট একটু ভুল হয়ে গেল, সিগন্যাল ফ্রিকোয়েন্সি বিকামস n times the sweep frequency. The signal frequency, signals frequency, ভুল উল্টে ফেলেছি এটা। সিগন্যাল ফ্রিকোয়েন্সি মানে একটা শর্টউট ওয়েভ একবার যাওয়ার, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এখানটা গোলাচ্ছে, একটু দাঁড়াও। একটা শর্টউট ওয়েভ আমার পুরোটা যাওয়া অবধি, মানে এখান থেকে এই অবধি যাওয়ার মধ্যে আমি চাইছি n বার সিগন্যালটা উপর নিচ হবে। মানে কার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এর ফ্রিকোয়েন্সি আমার কম, মানে এর যতক্ষণ আমরা এটা এখানে পৌঁছবে, এটার টাইম পিরিয়ডের মধ্যে আমার এখানটায় 5টা টাইম পিরিয়ড পড়ে যাচ্ছে, 5টা টাইম পিরিয়ড পড়ে যাচ্ছে 5t, এই একই টাইমের মধ্যে এটার টাইম পিরিয়ড ইকুয়ালস টু 5 টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি যদি দেখি, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t আর এটার হচ্ছে 1/5t, তার মানে দেখতে গেলে ইকুয়ালস টু, এটা যদি আমি প্রাইম ধরি তাহলে f'/5, তার মানে আমার f প্রাইম যেটা হচ্ছে শর্টউটের ফ্রিকোয়েন্সি, সেটা 5 টাইমস দ্য সিগন্যাল, হ্যাঁ এটা হচ্ছে শর্টউটের, ঠিক আছে। শর্টউটের ফ্রিকোয়েন্সি আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সি n টাইমস হবে। দ্য সুইপ ফ্রিকোয়েন্সি ইজ সো অ্যাডজাস্টেড, আগেরটাই ঠিক ছিল, এই জায়গাগুলো খুব গোলায় কোনটা ফ্রিকোয়েন্সি কোনটা কি। দ্য সুইপ ফ্রিকোয়েন্সি, দ্য সুইপ রেট ইজ সো অ্যাডজাস্টেড দ্যাট দ্য সুইপ ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি ইজ, এটা হচ্ছে অফ দ্য শর্টউট ওয়েভ, of the sawtooth wave of the sawtooth wave is n times depth of the signal wave, কারণ আমি এখানে হিসাব করে দেখে নিলাম যে শর্টউট ওয়েভ যেটা আছে সেটা আমার একটা টাইম পিরিয়ডে যতক্ষণ যাবে ততক্ষণ আমি চাইছি যে আমার 5টা টাইম পিরিয়ড কভার করে যাক, ততক্ষণ আমার 5টা টাইম পিরিয়ড কভার করে যাক, বা n নাম্বার অফ টাইম পিরিয়ড কভার করে যাক, 5 না, এটা n করে দিই, n টাইম পিরিয়ডস কভার করে যাবে, কারণ n তাহলে f প্রাইম যেটা আছে সেটা হয়ে যাচ্ছে nf, f প্রাইমটা হয়ে যাচ্ছে আমার nf, that of the signal wave. Then n cycles of the signal wave forms on the screen. If the n cycles covers d divisions on the screen and the time per division knob, টাইম এটা ক্যাপিটালে লিখবো সবসময় কারণ ওইভাবে
টাইম পার ডিভ এইভাবে বলা হয়, এইটাই হচ্ছে নাম, দেখবে তোমরা এইটাই নাম দেওয়া থাকে, নব ইজ সেট টু t seconds per division, t seconds per division, t seconds per division, then the frequency is কি হয়ে যাবে, ফর্মুলাটা হয়ে যাবে এইটা এফ, আচ্ছা ফ্রিকোয়েন্সি না টাইম পিরিয়ড, আগে টাইম পিরিয়ডটা বার করবো তারপর ফ্রিকোয়েন্সি বার করবো, দেন দ্য টাইম পিরিয়ড, কারণ আমরা তো টাইম পিরিয়ডটাই নর্মালি বার করছি, টাইম পিরিয়ড অফ দ্য সিগন্যাল t ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে কি ডি, কতগুলো ডিভিশন আছে ইন্টু টি, কত নবে সেট করা আছে ইন্টু নাম্বার অফ সাইকেলস, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি উল্টে যাব, ফ্রিকোয়েন্সি f equals to 1 by t, that is equals to n by dt, ঠিক আছে, এটা হচ্ছে একটা পদ্ধতি, ইউজিং টাইম পার ডিভিশন, নর্মাল পদ্ধতি এইভাবেই আমরা নর্মালি ব্যবহার করি আর কি। এছাড়া সেকেন্ড পদ্ধতি, এটা লেখা হয়েছে সবার, বা কিছু বাকি থাকলে বলো। আচ্ছা এটা কিন্তু ডিটি মানে এটা কিন্তু ডেরিভেটিভ অফ টাইম নয়, কিন্তু এটা কিন্তু ডেরিভেটিভ অফ টাইম নয়, খেয়াল রাখবে, টি ইন্টু ডি, এটা যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, নেক্সট টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ বলো কিছু বলছো, হ্যালো। হ্যাঁ স্যার, একটু উপরটা একবার হ্যাঁ দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এক মিনিট। দেখো কতটা বলো। হ্যাঁ স্যার, ব্যাস ব্যাস। আচ্ছা, এটাকে একটা ইয়ের মধ্যে করে দিই, এটা তো রাফ ছিল, একটু আলাদা করে দিলাম, এটা একটা রাফ পার্ট ছিল। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে ইউজিং লিসাজুস ফিগার, এটা হচ্ছে বি, পার্ট বি, ওই ফ্রিকোয়েন্সি মেজারমেন্টেরই, ইউজিং লিসাজুস ফিগার। এইটা ভালো করে দেখো, কারণ এটা তোমাদের আগের বার ছিল, মানে সেকেন্ড সেমে, লিসাজুস ফিগারস। লিসাজুস ফিগারস দিয়ে তোমরা কি করে ফ্রিকোয়েন্সি বার করবে, এটা তোমাদের ওই আগের বইতেও দেওয়া রয়েছে। এতে আমরা করব কি তোমাদের বলে দিচ্ছি, লিসাজুস ফিগার ফর্ম করার জন্য আমাকে কি করতে হয় সেটার একটা কেস শুনে নাও। এই যে এইটা রয়েছে, তো আমাদের এই সিআরওতে দুখানা প্লাগ পয়েন্ট আছে, এইটা দেখো দুটো সিগন্যাল দেওয়া যেতে পারে, সিগন্যাল 1 আর সিগন্যাল 2, দুখানা পয়েন্ট আছে, এইখান দিয়ে কানেকশন করতে পারবো, ঠিক আছে। তো নর্মালি আমরা একটা সিগন্যাল দিয়েই তার ফ্রিকোয়েন্সি টেস্ট করি, কিন্তু লিসাজুস ফিগার দিয়ে যদি আমাকে চেক করতে হয়, তাহলে আমাকে করতে হবে কি, আমাকে দুটো সিগন্যাল নিতে হবে, একটা সিগন্যালের আননোন ফ্রিকোয়েন্সি আমরা জানি না, আর একটা সিগন্যালের আমার ক্ষেত্রে নোন ফ্রিকোয়েন্সি আছে, সেকেন্ড সিগন্যালটা ধরো নোন ফ্রিকোয়েন্সি। তাহলে যদি দুটোকে আমি কানেক্ট করি, কানেক্ট করলে এবার খেয়াল করে দেখো একটা নিয়ম আছে, যখন ফ্রিকোয়েন্সি দুটো সিগন্যালের, আর এখানে একটা বাটন আছে, সেই বাটনটা কোথায় আমি জানি না এই মোমেন্টে, সেই বাটনটা হচ্ছে এক্স ওয়াই বাটন বলে একটা আছে। যখন তুমি এই এক্স ওয়াই বাটনটা ক্লিক করবে না সিআরওর মধ্যে, কি হবে বলো তো, তখন যে শর্টউড ওয়েভ যেটা জেনারেট করছিল না, সেটা বন্ধ হয়ে যাবে, যে ভেতরে যে ওই আমার যে ভেতরে কোথায় এই ছবিটা, ও ওটা তো আগেরই এটাতে ছিল, আমাদের যে ওই শর্টউড ওয়েভ যেটা ছিল, মানে যেটা শর্টউড ওয়েভ জেনারেটর, সেটা কাজ করা বন্ধ করে দেবে, খেয়াল করো, শর্টউড ওয়েভ জেনারেটরটা কাজ করা বন্ধ করে দেবে, সেকেন্ড সিগন্যালটাকে এক্স প্লেটে ঢোকাতে থাকবে। বুঝতে পারলে কেসটা কি হবে, এক্স ওয়াই বাটনটা ক্লিক করলে শর্টউড যেটা জেনারেটর আছে না ভেতরে, যেটার জন্য ইলেকট্রন বিমটা সোয়াইপ করছিল,
সেইটা বন্ধ হয়ে যাবে, আর তার বদলে তুমি যে এখানটায় যে ফ্রিকোয়েন্সিটা লাগিয়েছো সেইটা ঢুকবে তার জায়গায় হরিজন্টাল প্লেটে। তার ফলে কি হবে বলো তো, তুমি দেখো, তুমি খেয়াল করে দেখো, তোমার দুখানা ফ্রিকোয়েন্সি, তোমার দুখানা যে তুমি সিগন্যাল অ্যাপ্লাই করছো, তারা কি হচ্ছে, তারা কিন্তু 90 ডিগ্রিতে ওভারল্যাপ করছে, 90 ডিগ্রিতে সুপারপজিশন হচ্ছে। মনে পড়ছে আগের বার ছিল লিসাজুস ফিগার, two frequencies, superposition of two frequencies at 90 having phase difference 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, একটুখানি অ্যাকাউস্টিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা একটুখানি, হ্যাঁ স্যার, মানে 90 ডিগ্রি ছিল। ওই জিনিসটা একবার দেখো। তাহলে হবে কি, এবার যদি দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, ফ্রিকোয়েন্সি রেশিও 1:1 এর কেসটা দেখবে, শুধু ছবিগুলো দেখবে, ফ্রিকোয়েন্সি রেশিও 1:1, তখন কি হবে, তখন ইলিপস ফর্ম করবে, ইলিপস বা সার্কেল বা কিছু একটা ফর্ম করবে, বা একটা স্ট্রেট লাইনও থাকতে পারে। কিছু কিছু পার্টিকুলার এরকম গ্রাফ আছে যখন ফ্রিকোয়েন্সি রেশিও 1:1 হবে, ঠিক আছে, সার্কেল, ইলিপস বা একটা স্ট্রেট লাইন ফর্ম করবে। একটুখানি দেখো ছবিটা এই ইয়ের মধ্যে। তো যখনই তোমার সার্কেল, এবার তুমি কি করছো দেখো, তুমি দুখানা কানেক্ট করেছো, একটা ফার্স্ট সিগন্যাল যেটার ফ্রিকোয়েন্সি তুমি জানো না, আর একটা সেকেন্ড সিগন্যাল যেটার ফ্রিকোয়েন্সি নোন, আর তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে। তুমি এবার এই সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছো, চেঞ্জ করতে করতে যেমনি তোমার একটা এরকম প্যাটার্ন, চেনাশোনা প্যাটার্ন এলো, সেটা একটা সার্কেল হতে পারে, একটা ইলিপস হতে পারে, বা একটা স্ট্রেট লাইন হতে পারে, তাহলেই তুমি বুঝবে যে এবার আমার ফ্রিকোয়েন্সি রেশিও নিশ্চয়ই 1:1 হয়ে গেছে, তবেই এই টাইপের লিসাজুস ফিগার তৈরি হয়েছে। যদি ফ্রিকোয়েন্সি যদি আলাদা হতো 1:2 এর জন্য, তোমরা একবার চেক করবে ছবিগুলো, শুধু 1:2 এর জন্য ফ্রিকোয়েন্সি এরকম হয়, এরকম এরকম ফিগার চলে আসে যখন 1:2 ফ্রিকোয়েন্সি হয়। কিন্তু 1:1 এর জন্য আইদার স্ট্রেট লাইন হবে, ইলিপস হবে, বা স্ফেয়ার হবে। তো তোমার কাজ কি, তুমি দুটো সিগন্যালকে ঢুকিয়েছো, একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি তুমি জানো না, অন্যটাকে তুমি চেঞ্জ করতে পারছো, তুমি চেঞ্জ করছো, যেমনি দেখলে একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম এরকম, বা একটা ইলিপস পেয়ে গেলাম, বা একটা সার্কেল পেয়ে গেলাম, আমি কি বুঝবো যে দুটো সিগন্যালের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেছে। তাহলে তুমি এবার তোমার যে সেকেন্ড যে সিগন্যালটা, তার ফ্রিকোয়েন্সি তো তুমি দেখতে পাচ্ছ। তুমি একটা এমন জিনিস ব্যবহার করছো যে সেকেন্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা তুমি জানো, হয়তো একটা রেগুলেটরের মধ্যেই লেখা রয়েছে যে এটা 1 কিলোহার্টজ হলো, ঠিক তারপরে রেগুলেটরের 2 কিলোহার্টজ হলো, তো তোমাকে জাস্ট দুটোকে এবার মিলে গেছে, তাহলে তুমি সেকেন্ড সিগন্যালটাই আমার এখন ফার্স্ট সিগন্যালের ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তো এইভাবে তুমি একটা করতে পারো। সেকেন্ড কেস, যদি তোমার ধরো না এলো, যদি তোমার এই ইলিপস না আসে, বা না কি বলে স্ট্রেট লাইন না আসে, সে যদি তোমার এরকম একটা ছবি আসে, এরকম একটা ছবি আছে, তার ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল, ওয়াই অ্যাক্সিসে কবার কাট করছে আর এক্স অ্যাক্সিসে কবার কাট করছে, সেটা দিয়ে তুমি তাদের ফ্রিকোয়েন্সি রেশিও বার করতে পারো। যেমন এইখানটা দেখো, ওয়াই অ্যাক্সিসে একবার কাট করছে, এটা হচ্ছে ওয়াই এরটা, প্রথমটা হবে ওয়াই এরটা, তারপরেরটা হবে এক্স এরটা, আর এক্স অ্যাক্সিসে দুবার কাট করছে। লুপটা তৈরি হচ্ছে ডাবল লুপ, ওয়াই অ্যাক্সিসে একবার কাট করছে আর এক্স অ্যাক্সিসের সাথে দুবার কাট করছে। এই ছবিটা যদি দেখো, তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 1:2। এই সেম ছবিটা যদি এরকম থাকতো, কোথায় দেখাই, সেম ছবিটা যদি এরকম থাকতো, ওয়াই অ্যাক্সিসে দুবার কাট করছে, এক্স অ্যাক্সিসে একবার কাট করছে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেশিওটা 2:1। এইভাবেও তুমি বার করতে পারো। বুঝতে পারলে? যদি এরকম ছবি থাকতো, দাঁড়াও এক সেকেন্ড, এক্স অ্যাক্সিসে কবার কাট করছে, 1 2 3, ওয়াই অ্যাক্সিসে একবার, এটার রেশিও কি হবে 1:3। তাহলে এরকম যদি ইলিপস বা শেপ ফর্ম হয়, সেটা দেখেও তুমি কিন্তু ফ্রিকোয়েন্সি রেশিও বার করতে পারবে। বুঝতে পারলে? তাহলে আননোন ফ্রিকোয়েন্সিটা মোদ্দা কথা জানা যাবে। তো এইটা বেশি ইম্পর্টেন্ট, লিসাজুস ফিগার দিয়ে কিভাবে বার করতে হয়। চলো তাহলে লিখিয়ে দিই এটা, জিনিসটা বুঝতে পেরেছো তো? জিনিসটা বোঝা গেছে কিনা একটু বলো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। আর বুঝেছি। এই জিনিসগুলো তোমাদের ওই ফার্স্ট চ্যাপ্টার লিসাজুস ফিগার ওখানে রয়েছে। তো চলো এইটা একটুখানি লিখিয়ে দিই তোমাদের।
লিসাজুস ফিগার ইউজিং, এখানটায় আমরা কি করছি, নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট, দ্য ইন্টারনাল সুইপ জেনারেটর ইজ কেপ্ট অফ, দ্য ইন্টারনাল sweep generator is kept off and a standard oscillator is connected to the horizontal, to the X plate, and the signal of unknown frequency to the Y plate. এই কাজটাই তোমার হয়ে যাবে হচ্ছে যখন তুমি ওই এক্স ওয়াই বাটনটা ক্লিক করবে, অটোমেটিক এটা নিয়ে নেবে, ওই স্ট্যান্ডার্ড জেনারেটরটাকে অফ করে দেবে, ইন্টারনাল সুইচ জেনারেটরকে, আর তোমার 1 নম্বরে যেটা রয়েছে সেটাই তোমার এক্স হিসাবে ওটা ধরে নেবে। 1 নম্বরে যেটা রয়েছে 1 নম্বর লাইন মানে এইটাকে বা 2 নম্বরটাকে, এটা কোনটাকে ধরবে এক্স সেটা দেখতে হবে, ওটা লেখাই থাকবে এখানটায়, স্ল্যাশ বলে লেখাই থাকবে যে y/x এরকম কিছু দেওয়া থাকবে, ওটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, the standard oscillator frequency is varied, the frequency of the standard oscillator is varied of the standard oscillator is varied till an ellipse, circle or straight line is observed. This represents that the frequency of the this represent that the frequency of standard oscillator has matched with the frequency of the unknown signal. And hence it can be determined, it is determined. ঠিক আছে, no, in case of a multiple loop type Lissajous figure upper, in case of multiple loop type Lissajous figure occurs, comma, then the frequency ratio can be obtained, from the formula
from the formula এই ফর্মুলাটা লিখে রাখো একটুখানি, এটা আগের বার ইয়েতেও ছিল। এফ ভার্টিক্যাল মানে ভার্টিক্যালের ফ্রিকোয়েন্সি বাই এফ হরিজন্টাল ইকুয়ালস টু নাম্বার অফ কাটস অ্যালং ভার্টিক্যাল অ্যালং হরিজন্টাল, উল্টে যাবে এখানটা, অ্যালং হরিজন্টাল number of cuts along vertical, number of cuts along vertical। ঠিক আছে, এটা বোঝার জন্য একটুখানি আমি ছবিটা এঁকে দিচ্ছি। যদি আমার এরকম লুপ তৈরি হয়, এরকম লুপস তৈরি হয়, এইটা হচ্ছে 2 cuts along horizontal, same horizontal line, আর এখানে 1 cut along vertical line, মানে এই লাইন বরাবর 1 cut along vertical line। তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এফ ভি বাই এফ এইচ, ভি ফর ভার্টিক্যাল, এইচ ফর হরিজন্টাল, সেটা হয়ে যাবে আমার উল্টে যাবে। ভার্টিক্যালে কতগুলো, আচ্ছা ভার্টিক্যাল তো উপরে হরিজন্টাল হবে 2/1, হরিজন্টালটা উপরে হবে, ভার্টিক্যালটা নিচে হবে। বুঝতে পারলে তো কেসটা? দেখে নাও ফর্মুলাটা, ভার্টিক্যালেরটা হবে নাম্বার অফ কাটস অ্যালং হরিজন্টাল, আর হরিজন্টালের ক্ষেত্রে ইকুয়ালস টু নাম্বার অফ কাটস ইন দ্য ভার্টিক্যাল, তাই উল্টে গেল। সিমিলারলি আর একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসটা আরো বুঝে যাবে। ধরো এই ছবিটা এরম আছে, three cuts along same vertical line, one cuts along horizontal line। এক্ষেত্রে আমার কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা এফ 3/1 একদম এফ ভি বাই এফ এইচ ইকুয়ালস টু ভার্টিক্যালে, আচ্ছা 1/3, ভার্টিক্যালে আমার 3টে কাট আছে, ভার্টিক্যালটা নিচে হবে 3, আর হরিজন্টালটা একটা কাট আছে উপরে, মানে 1/3 হবে। খেয়াল রাখবে উল্টে যাবে, খেয়াল রাখবে এটা, একটু দেখাবো উপর লেখাটা দেখে নাও আরেকবার। ভার্টিক্যালের জন্য নাম্বার অফ কাটস অ্যালং হরিজন্টাল, হরিজন্টালের জন্য নাম্বার অফ কাটস অ্যালং ভার্টিক্যাল, খেয়াল থাকবে তো, উল্টে যাবে কিন্তু। বুঝতে পারলে তো? এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, কিছু মিস গেলে বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এবার থার্ড টাইপ হচ্ছে তোমার ফেজ ডিফারেন্স কি করে মেজার করবে, মেজারমেন্ট অফ ফেজ ডিফারেন্স। এটা হচ্ছে 3 নম্বর ইউজ, ফেজ ডিফারেন্স মেজারমেন্ট।
ফেজ ডিফারেন্স মেজারমেন্ট কি করে করব? সিম্পল জিনিস, দুখানা সিগন্যালকে আমি দুটো পয়েন্টে লাগাবো, দুটো সিগন্যালকে আমি দুটো পয়েন্টে দিয়ে দেব। ফার্স্ট সিগন্যালটা ধরো এইটা, যেটা 1 নম্বর সিগন্যাল, আর সেকেন্ড সিগন্যালটা ধরো যখন অ্যাড করলাম সেটা আমার এইটা। ঠিক আছে, মোরাললেস। আচ্ছা একটুখানি ঠিক করতে হবে, এখান থেকে স্টার্ট হচ্ছে, উঠলো, নামলো, আবার উঠলো, আবার এখানে বেশি হয়ে গেল নাকি, উঠে নামছে, ঠিক আছে, এইখানে নামছে, আবার এই উঠলো, হ্যাঁ এই অবধি থাকুক। তাহলে এক্ষেত্রে আমার, তুমি ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স এটাকে ক্যাপিটাল ডি ধরো, এইটাকে ক্যাপিটাল ডি ধরছি, এই এই দুটো মানে একটা সেম সিগন্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর পাশাপাশি দুখানা যে সিগন্যাল রয়েছে, দুটো আলাদা সিগন্যাল, তাদের মাথার যে ফ্রিকোয়েন্সি, ধরো আমি এই দুটোকেই ধরি, এই মাথাটা আর এই মাথাটা, এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে স্মল ডি। তো তুমি ক্যাপিটাল ডি মানে এইটার মাথা, একটা সেম সিগন্যালের পিক টু পিক তোমাকে কি দেবে খেয়াল করে দেখো, তোমার টাইম পিরিয়ডটা দেবে, সিগন্যালটার টাইম পিরিয়ডটা দেবে, দেবে কি দেবে না? হ্যাঁ স্যার, টাইম পিরিয়ড। সেটা আমাকে কি দিচ্ছে বলো তো, খেয়াল কর, 2 পাই ফেজ ডিফারেন্স, 2 পাই ফেজ ডিফারেন্স দিচ্ছে। d ইকুয়ালস টু 2 পাই ফেজ চেঞ্জ। ঠিক কি না? তাহলে স্মল ডি কত ফেজ চেঞ্জ হবে? 2 পাই বাই ডি ইন্টু ডি। ফাই যেটা, যেটা হচ্ছে আমার ফেজ চেঞ্জ, ফেজ ডিফারেন্স of the two signals. ফেজ ডিফারেন্স অফ দ্য টু সিগন্যালস। কারণ খেয়াল করে দেখো দুটো সিগন্যালের মধ্যে ডিস্টেন্স কত, স্মল ডি, দুটো সিগন্যালের কাছাকাছি পিক টু পিক। এটাকে তুমি এইটাও ধরতে পারো, যদি তোমার মনে হয় তুমি এটাকেও ধরতে পারো, এই অংশটাকে, এই অংশটাকেও ধরতে পারো, এটাও ডি, খেয়াল করে দেখো। তো দুটো সিগন্যালের সেম ফেজে থাকা অবস্থায় ডিস্টেন্স হচ্ছে ডি, আর একটাই সিগন্যালের সেম ফেজের মধ্যে অবস্থা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি রিপ্রেজেন্টস 2 পাই ফেজ চেঞ্জ। তাহলে দুটো সিগন্যালের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, সেটা কি হয়ে যাবে 2 পাই ডি ইন্টু স্মল ডি। ঠিক কিনা, বুঝতে পারলে তো? এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটাই হচ্ছে আমার ফেজ চেঞ্জের ফর্মুলা। এটা বোঝা গেল তো কি করে এলো? ডি এর জন্য যদি 2 পাই ফেজ চেঞ্জ হয়, তাহলে 1 এর জন্য কত ফেজ চেঞ্জ হবে? 2 পাই বাই ডি। তাহলে ডি পরিমাণের জন্য কত ফেজ চেঞ্জ হবে? 2 পাই ডি বাই স্মল ডি। ঠিক কিনা? ইউনিটারি মেথড। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো হ্যাঁ স্যার। তাহলে চলো এটাকে একটু লিখে নিই। ছবি যদি আঁকতে হয় হালকা করে এঁকে নাও, সাইডে রাফলি এঁকে নাও, খুব একটা ভালোভাবে আঁকার দরকার নেই, জাস্ট একটাকে ডটেড লাইন দিয়ে দেবে। ঠিক আছে, একটাকে নর্মাল করবে, একটা ডটেড লাইন করবে। তো এটার ক্ষেত্রে আমরা করছি কি, টু সিগন্যালস আর সাইমালটেনিয়াসলি, টু সিগন্যালস আর simultaneously observed in CRO. আচ্ছা, এইটাও দুটো কেস আছে, ফেজ ডিফারেন্স যে মেজার করছি এই প্রসেসটাকে বলছি ইউজিং ডুয়াল ট্রেস, ইউজিং ডুয়াল ট্রেস, ইউজিং ডুয়াল ট্রেস মানে দুখানা পোর্ট ব্যবহার করে, দুখানা পোর্ট ব্যবহার করে আমি এটা বার করার চেষ্টা করছি, যেখানে আমি দুখানা সিগন্যালকেই একসাথে দেখতে পাচ্ছি। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে মেন ছবিটা দেখো, এখানে দেখো দুখানা সিগন্যাল দেখা যাচ্ছে কিনা। তো এরকম আমি দুটো সিগন্যাল একসাথে স্টাডি করতে পারি ডুয়াল পোর্ট ব্যবহার করে। ঠিক আছে,
দুটোকে গায়ে গায়ে নিয়ে আসলাম, গায়ে গায়ে নিয়ে এসে এবার আমি মেজার করে নিচ্ছি। তো এটাকে লিখবে হেডিংটা ইউজিং ডুয়াল ট্রেস। হ্যাঁ বলো বলো। এই সিগন্যাল গুলো যদি আলাদা হতো, মানে এরা তো একই রকম দেখো দেখতে। এখানটায় আমরা, এখানে কেসটা হচ্ছে কি বলতো, তুমি একই সিগন্যাল ছাড়া তুমি তো ফেজ ডিফারেন্স মেজার করতে পারবে না, তাহলে তো আলাদা হলে তো সেভাবে করা যেত না। না, এখানে তোমাকে, তুমি জানো যে দুখানা সাইন ওয়েভ আছে, দুজনের ফ্রিকোয়েন্সিও প্রায় হুম সেম আছে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটা তুমি মেজার করছো, বুঝতে হুম। পারলে? আর না হলে তোমাকে হ্যাঁ কি স্যার। করতে হবে, যদি ধরো আলাদা সিগন্যাল থাকে তাহলে অনেক কিছু আছে যারা ওয়েভকে কনভার্ট করে দেয়, সার্কিট আছে, এগুলো তোমরা পরের সেমিস্টারে পড়বে। কিছু ওয়েভ সার্কিট হয়, সেগুলো কি করে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ থেকে সাইন ওয়েভে নিয়ে যায় বা এরকম স্কোয়ার ওয়েভে কনভার্ট করে দেয়, সেইগুলোকে অ্যাপ্লাই করে তুমি চেঞ্জ করে দিতে পারো, করে তারপর তুমি মেজার করতে পারো। কিন্তু হুম। নর্মালি আমরা এখানে ধরছি আমরা সেম টাইপের সিগন্যাল ইউজ করছি, এগুলো সব দুটোই কিন্তু সাইন ওয়েভ। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, two signals are simultaneously observed in CRO. D is the distance between two peaks, capital D. Capital D is the distance between two peaks, of same signal, same signal corresponds to phase change of 2 pi of 2 pi। আর কি? তাহলে the difference between the peaks of two waveforms, difference not the distance, the distance between the distance between the peaks of two waveforms of the two different waveforms কি হবে এটা, two different waveforms, সেটা হয়ে যাবে gives the is d, then the phase difference between them then is phi equals to 2 pi capital D by small d into small 2 pi by capital D into small d, এটা হচ্ছে ফর্মুলা ফেজ ডিফারেন্সের ফর্মুলা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি মেজার করতে পারবো ইউজিং কি প্রসেস, এই ডুয়াল ট্রেস প্রসেস, ইউজিং ডুয়াল ট্রেস। আচ্ছা, কারো কিছু মিস হয়ে গেলে বলো, যদি লেখা কিছু মিস হয়ে থাকে। থার্ড হচ্ছে, সেকেন্ড প্রসেস হচ্ছে আমার ইউজিং লিসাজুস ফিগার। লিসাজুস ফিগারটা ভালো করে দেখবে, কারণ এগুলো খুব, এখান থেকেই প্রশ্ন বেশি দেয়। ইউজিং লিসাজুস ফিগার, যে এটা, হ্যাঁ, লিসাজুস ফিগার। আচ্ছা, লিসাজুস ফিগারের কেসটা, আগে একবার বলো না লিসাজাস ফিগার দিয়ে। ওটা কি ছিল? ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। এটা আমরা কি মেজার করছি? ফেজ ডিফারেন্স, ফেজ ও ডিফারেন্স। আচ্ছা, ফেজ ডিফারেন্সের মধ্যে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। হুম। তো এক্ষেত্রে দেখো কি হচ্ছে। আচ্ছা, লিসাজুস ফিগারের একটা কেস আছে, এটাও তোমরা যদি তোমাদের আগের বইটা দেখো দেখতে পাবে যে এরকম একটা ছবি দেওয়া আছে বইয়ের ওই ফার্স্ট চ্যাপ্টারের শেষে, এরকম একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অন ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে পয়েন্ট বি, যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অফ ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে পয়েন্ট এ, যেটা হচ্ছে ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস। এই দুটোকে এরকম ভাবে দেখবে ভাগ করা আছে। ডি হচ্ছে এইটা,
যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অন ম্যাক্সিমাম ভ্যালু অন ওয়াই অ্যাক্সিস, আর এ হচ্ছে এইটা, দ্যাট ইজ ইন্টারসেপ্ট অফ দ্য লুপ অন ওয়াই অ্যাক্সিস। এরকম একটা ইলিপস ফর্ম করবে। তো এখানে আমার ফেজ ডিফারেন্সের একটা ফর্মুলা কি হয়ে যাবে, ফেজ ডিফারেন্সের ফর্মুলা হয়ে যাবে ফেজ ডিফারেন্স ফাই ইকুয়ালস টু phase difference phi equals to sin inverse a by b। এটা হচ্ছে ফর্মুলা। কিভাবে হচ্ছে চলো একবার বলে দিই ছোট্ট করে। এটা দেখবে ওই আগের বইতে দেওয়া রয়েছে। এটা এখানটায় আমরা ধরে নিচ্ছি দ্য টু সিগন্যালস হ্যাভিং সেম ফ্রিকোয়েন্সি বাট if let the two signals applied to the CRO has same frequency and a phase difference of phi, phase difference of phi। এক্ষেত্রে কি হবে, আমরা ধরতে পারি Vx equals to দুটো সিগন্যাল যেটা আছে সেটা Vx equals to V1 sin ওমেগা টি, আর Vy যেটা আছে সেটা হচ্ছে V2 sin ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে ফেজ ডিফারেন্সটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দাস উই গেট এই ইকুয়েশন থেকে আমরা লিখতেই পারি এই জিনিসটা হোল স্কোয়ার করে দিতে পারি, এক্স স্কোয়ার ভি এক্স স্কোয়ার বাই V1 স্কোয়ার প্লাস Vy স্কোয়ার বাই V2 স্কোয়ার, এই দুটোকে এক জায়গায় করে দুটোকে যোগ করে হোল স্কোয়ার করে দেবো, মাইনাস এটাকে মনে রাখতে পারো ইকুয়েশনটাকে 2Vx Vy বাই V1 V2 cos phi equals to sin square phi, which gives equation of an ellipse, shown in figure. Equation of an ellipse as shown in figure. ঠিক আছে, if A is the intercept of the ellipse on y axis and B is the maximum y value, the maximum displacement of y, a displacement along y axis, then তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমার বিটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমার V2 ইকুয়ালস টু বি হচ্ছে কি হচ্ছে না, V2 ইকুয়ালস টু বি, একটুখানি ইকুয়েশনে দেখো, V2টা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের অ্যামপ্লিটিউডটা, ঠিক কি না, বিটা হচ্ছে এইটা ম্যাক্সিমাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স। তো বিটা আমার কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, V2টা বি হয়ে যাবে, আর V2টা এ কখন হবে, যখন খেয়াল করে দেখো আমার Vxটা 0, এ তখন হবে যখন Vx এর ভ্যালু 0, ঠিক কি না? হ্যাঁ স্যার।
তাহলে দেন ভি টু ইকুয়ালস টু বি অ্যান্ড ভি টু ইকুয়ালস টু এ হোয়েন ভি টু না, এটা আমি ভুল বললাম, ভি ওয়াই ইকুয়ালস টু এ হোয়েন vx equals to 0, vy equals to a when vx equals to 0, which gives, তুমি এই ফর্মুলার মধ্যে বসিয়ে দাও, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ, এই যে ওপরের ইলিপসের ফর্মুলাটা যেটা পেলাম না, এখানে vx এর জায়গায় 0 বসিয়ে দাও, শুধু এই vy টা পড়ে থাকবে, vy স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়ালস টু সাইন্স ফাই, vy স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়ালস টু সাইন ফাই। এবার খেয়াল করে দেখো ভিওয়াইটা হচ্ছে এ, ভি টুটা হচ্ছে বি, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে, হুইচ, আচ্ছা সাইন স্কোয়ার, সরি সাইন স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ ভিওয়াইটা হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার ফাই। তাহলে এখান থেকে তুমি ফাই কি পাচ্ছ, অবভিয়াসলি ফাই ইকুয়ালস টু সাইন ইনভার্স, আচ্ছা রুট ওভারটা তুলে দিচ্ছি তো প্লাস মাইনাস তাহলে একটা রাখতে হবে, প্লাস মাইনাস এ বাই বি, এটাই হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। এই তাহলে এ আর বাই মেজারিং এ অ্যান্ড বি উই ক্যান ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স, by measuring a and b from the figure, by measuring a and b, স্যার বলো স্যার বলছিলাম ভিওয়াই টা এ হচ্ছে, ওটা একটু আরেকবার বলবেন? ভিওয়াই টা এখানে দেখো, এইখানটা দেখো এ পয়েন্টটা কোথায়, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিওয়াই আর এটা হচ্ছে আমার ভিএক্স। এবার এই পয়েন্টটা এ হচ্ছে যখন ইন্টারসেপ্ট অফ দ্য ইলিপস অ্যাট ওয়াই অ্যাক্সিস, তাহলে ভিওয়াই এর ভ্যালু যখন এ হবে তখন ভিএক্স এর ভ্যালু কত, 0 তো। তাহলে এবার তুমি এই যে ইলিপসের ইকুয়েশনটা আছে এখানটায় তুমি যদি vx এর ভ্যালু 0 বসাও, আর তাহলে vy এর ভ্যালু কি বসবে, a বসবে, তাই তো। হ্যাঁ স্যার। ব্যাস সেটাই করেছি, তবেই তো আমি এই জিনিসটা পাচ্ছি। vx গুলো দেখো দুখানা vx আছে, এখানে এইখানে একটা আছে, এখানে একটা আছে, দুটোকে 0 বসাও, এই দুটো টার্ম 0 হয়ে যাবে, পরে কি থাকলো vy স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই। আর ভিডিওটা আমরা এমনি এমনি বি ধরলাম। v2টা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, বিটা কি খেয়াল করো, বিটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলিপস, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আর ভিওয়াইটা কি, ভিওয়াই ইকুয়ালস টু ভি টু সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে ভি টুটাই তো আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে না ওয়াই অ্যাক্সিসের অ্যালং, ও আচ্ছা, বোঝা গেল ঠিক তো? আছে। তাহলে বি ইকুয়ালস টু বি টু, ভি টু ইকুয়ালস টু বি, তাহলে এখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি, বাই মেজারিং এ অ্যান্ড বি ফ্রম দ্য ইলিপস, এ অ্যান্ড বি ফ্রম দ্য লিসাজুস ফিগার, phi can be obtained, phi can be obtained, ঠিক আছে। তো এই হলো আমাদের জিনিসটা শেষ হলো। তো এই অবধি আমাদের কি বলে আমাদের মানে ইউজগুলো রয়েছে। আচ্ছা একটু অঙ্কগুলো দেখিয়ে দিই, অঙ্ক আমি মানে তোমাদের এটা হচ্ছে বইয়ের যে সলভ এক্সাম্পলস আপ টিল 1 to 5, এই 1 to 6 এইগুলো আছে, আমি এখানটায় জাস্ট ওপর একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলোকে, সহজ অঙ্ক, এইগুলোতে কিছুই বোঝার নেই, একদম সহজ। দেখো কি বলেছে, কোশ্চেন 1টা দেখতে পাচ্ছ তো, হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো বলছে যে সাপোজ অ্যান আননোন সাইনোসয়েডাল ভোল্টেজ, আমরা এতক্ষণ যা শিখলাম সেইগুলো ইউজ করে অঙ্কগুলো করতে হবে। আননোন সাইনোসয়েডাল ভোল্টেজ ডিসপ্লেসড অন এ সিআরও স্ক্রিন, এটার পিক টু পিক ডিস্টেন্স ইজ displayed waveforms in 8 ডিভিশন, 8টা ডিভিশন অন ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল হচ্ছে কোন স্কেল, এই স্কেলটা, এটা খেয়াল রাখবে, ভার্টিক্যাল স্কেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এর পিক টু পিক মানে হচ্ছে এই মাথা থেকে এই মাথা কতগুলো ডিভিশন গেছে, কটা ডিভিশন গেছে, 8 ডিভিশন, বুঝতে পারলে তো, পিক টু পিক কটা ডিভিশন গেছে, 8 ডিভিশন along vertical scale, আর ভোল্ট পার ডিভিশন কন্ট্রোল ইজ সেট টু 5 মিলিভোল্ট পার ডিভিশন। তাহলে 8টা ডিভিশন আছে আর আমার ভোল্ট পার ডিভিশন কত দেওয়া,
ভোল্ট পার ডিভিশন কত দেওয়া আছে 5 মিলিভোল্ট 5 মিলিভোল্ট পার ডিভিশন। তাহলে আমার বলো টোটাল কত হবে, তাহলে একটু দেখে আন্দাজ করে বলো এই টোটালটা ভিপিক যেটা ভিপিকটা কত হবে। ভিপিক একটু আগেই আমরা বললাম ভিপিকটা কত হবে। 8টা ডিভিশন গেছে প্রত্যেক, আর ভোল্ট পার ডিভিশনে সেট করা আছে 5 ভোল্ট মিলিভোল্ট পার ডিভিশন, তার আর 8টা ডিভিশন গেছে, শুনেই তো বোঝা যাচ্ছে যে ভিপিকটা কত হবে, মানে এই মাথা থেকে এই মাথা ভোল্টেজ কত হবে বলো। 40 একদম 5 ইন্টু 8 দ্যাট ইজ 40। কি হবে ইউনিট কি হবে বলো। মিলিভোল্ট। মিলিভোল্ট, ভেরি গুড, এইটা চেক করবে মিলি ভোল্ট পার ডিভিশন কিসে কানেক্ট হয়েছে সেটা চেক করবে। তো 40 মিলিভোল্ট হলো পিক টু পিক, আমাকে কি চেয়েছে আরএমএস ভ্যালু বার করতে পেরেছে। তো পিক টু পিক হচ্ছে এই মাথা থেকে এই মাথা, পিক টু পিক ভোল্টেজ হচ্ছে এই মাথা থেকে এই মাথা, ঠিক আছে। তাহলে ভি পিকটা ভি জিরোটা বার পিক করবো, বাই রুট টু একদম আগে না ভি জিরোটা আগে বার করতে হবে। ভি জিরো ভি কত, জিরো বাই রুট টু। হ্যাঁ ভি জিরো হচ্ছে 20 20 মিলিভোল্ট, এটা হচ্ছে ভি পিক বাই 2। এরপর ভিআরএমএসটা বার করবো ভি জিরো বাই রুট 2, এটা করে এই দেখো 20 বাই রুট 2 দ্যাট ইজ 14.4 ভোল্ট। সহজ কি না, জাস্ট কোশ্চেনটা দেখে তোমাদের বলতে হবে বুঝতে হবে কি দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এখন একবার তোমরা যদি প্র্যাকটিক্যালে এটা করে নাও না তারপর জিনিসগুলো মাথায় ভাসবে, কারণ জিনিসটা তো একটা প্র্যাকটিক্যাল ইউজ তোমরা দেখে ফেললে। প্র্যাকটিক্যাল তোমাদের স্যার এখানে ভোল্ট দিয়েছে কেন তাহলে? কোথায় ভোল্ট দিয়েছে, ওই ভুল যে দিয়ে, এটা ভোল্ট, 24। এটা ভুল করেছে, এখানে মিলি ভোল্ট দিয়ে রেখেছে, এরা সব এখানে ভুল করেছে, মিলি ভোল্টই হবে, মিলি ভোল্ট হবে, খেয়াল করেনি। আইদার এখানে ভোল্ট করতে হবে বা এখানে মিলি ভোল্ট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কি বলছে দেখো, একটা সাইন ওয়েভ ডিসপ্লেড অন এ সিআরও স্ক্রিন, সেটাকে সেট করা হয়েছে, এটা কি ক্যালিব্রেটেড টাইম বেস, মানে হচ্ছে টাইম পার ডিভিশনের ভ্যালু দেখো 0.1 মিলি সেকেন্ড পার ডিভিশন। ওয়ান সাইকেল ইজ ডিসপ্লেড অ্যান্ড ইজ স্প্রেড ওভার 10 ডিভিশন, তার মানে কেসটা হচ্ছে কি বলতো, এবার আমাকে ভার্টিক্যাল অ্যাক্সিস নিতে হবে, এটা হচ্ছে 10 ডিভিশন, বুঝতে পারলে কেসটা, এইটা হচ্ছে 10 ডিভিশন। এটা হরিজেন্টালি স্প্রেড হয়ে রয়েছে, একটা সাইকেল 10 ডিভিশনে স্প্রেড করা রয়েছে। আর একটা ডিভিশন কত, একটা ডিভিশন কত 0.1 মিলি সেকেন্ড, তোমাকে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে 0.1 মিলি সেকেন্ড। হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে সেই হিসাবে যদি আমি করি, আমাকে এখানটায় কি বলে দিয়েছে, এখানটায় আমায় বলে দিয়েছে, জাস্ট এ মিনিট, আমাকে বলে দিয়েছে যে একটা এই সাইকেল 10টা ডিভিশনের মধ্যে রয়েছে, 10 ডিভিশনস রয়েছে। আর আমার টাইম পার ডিভিশন যেটা টাইম পার ডিভিশন, সরি ডিআইভি ক্যাপিটালে লেখা হয়, সেটা আমার দেওয়া রয়েছে 0.1 মিলি সেকেন্ডে পার ডিভিশনে। তার মানে এতটা কত ডিভিশন, এটা কত হবে, অবভিয়াসলি 10 ইন্টু 0.1, ঠিক কি না। তাহলে বলো কত হলো, 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড কি বেরোলো, জিনিসটা কি হিসাব মতো দেখতে গেলে, পিরিয়ড। টাইম পিরিয়ড, ভেরি গুড, টাইম পিরিয়ড বেরোলো, কারণ আমার এই বরাবর টাইম পিরিয়ড থাকে, এই বরাবর টাইম পিরিয়ড থাকে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে 1/t, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড বা 10⁻³ দ্যাট ইজ 1000 হার্জ। আর মজার ব্যাপার হচ্ছে আমরা 1 মিলি সেকেন্ডেই করে ইউজ করে করি নর্মালি, 1000 হার্জ, দেখে নাও।
হ্যাঁ, ঠিক আছে। পরেরটাকে দেখো, এই যে লিসাজুস ফিগার, আর লিসাজুস ফিগার হ্যাজ 3 ট্যানজেন্সিস উইথ হরিজন্টাল, মানে হরিজন্টাল স্কেলে 3বার কাট করেছে, অ্যান্ড 5 উইথ ভার্টিক্যাল। ওরে বাপরে, এটা তো এরম ভাবে হবে না, ভয়ঙ্কর ছবি হয়ে যাবে, মানে বাপরে বাপ, ভয়ঙ্কর ছবি হয়ে যাবে। মানে হরিজন্টাল স্কেলে এটা 3বার কাট করেছে, 1 2 3, ধরো সে রাখুন, আর ভার্টিক্যাল স্কেলেও আবার 5বার কাট করেছে, মানে এই 1 2 3, বাবা পারবো না, যাই হোক মোদ্দা কথা বলেছে যে 3বার কাট করেছে 3 ট্যানজেন্সিস উইথ হরিজন্টাল, মানে হরিজন্টালে 3বার কাট করেছে 1 2 3, আর ভার্টিক্যালে 5বার কাট করেছে 1 2 3 4 5, এরকম একটা ফিগার হয়েছে। তাহলে আমার ফ্রিকোয়েন্সির, আর আমরা যে ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করেছি, ইফ এ ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই টু দ্য হরিজন্টাল প্লেটস, খেয়াল রাখবে হরিজন্টাল প্লেটসে সেটা হচ্ছে 12 কিলো হার্জ, তাহলে ভার্টিক্যাল প্লেটে কত ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়েছে। এই যে এই ফর্মুলাটা লাগাবো, ফ্রিকোয়েন্সি, বুঝতে পারলে তো কোশ্চেনটা? হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে এফ ভার্টিক্যাল বের করতে হবে। জাস্ট তাহলে এফ ভার্টিক্যাল বাই এফ হরিজন্টাল ফর্মুলা কি? এফ ভার্টিক্যাল, এফ ভার্টিক্যাল বাই এফ হরিজন্টাল, এটা হচ্ছে 3 আমার, by 5 হ্যাঁ এক্ষেত্রে 3/5 হয়ে যাবে। আর আমাকে কোনটা দেওয়া রয়েছে? হরিজন্টালটা দেওয়া রয়েছে, তাহলে হরিজন্টালটা দেওয়া রয়েছে, তাহলে আমাকে এফ ভার্টিক্যালটা বার করতে হবে, 3/5 ইন্টু এফ হরিজন্টাল, দ্যাট ইজ 12 কিলো হার্জ, তাহলে 3/5 ইন্টু 12 কিলো হার্জ ইন্টু 12,000, ব্যাস এটা ক্যালকুলেট করলেই আমি পেয়ে যাবো। তো দেখছে তো, এটা আমরা যে যে অ্যাপ্লিকেশনগুলো পড়লাম জাস্ট ওইগুলো ইউজ করা, এই দেখো তাই করেছে, 7.2 কিলো হার্জ বেরোলো। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পড়লাম জাস্ট সেইগুলোরই ইউজ, কোশ্চেনটা দেখে বুঝতে হবে। 4 নম্বরটা একই রকম ভাবে দেখো, 2 AC signals having same frequency but having different phase, but having a phase difference displayed simultaneously, মানে ওই কেসটা, এই একটা রয়েছে আর তার সাথে সাথে কি হচ্ছে, আর তার সাথে সাথে এই আরেকটা রয়েছে, এইখানটায় দুখানা রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ডুয়াল ট্রেস বলেই দিয়েছে, ডুয়াল ট্রেস মেথডটা, horizontal separation between two neighboring peaks corresponds to 2 division, মানে এই যে নেবারিং পিকস এইটা হচ্ছে 2 ডিভিশন, খেয়াল রাখবে এটা হচ্ছে 2, দুটো নেবারিং পিক এইটা আর এইটা। আর কি বলেছে? অ্যান্ড ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ পিকস অফ সেম সিগন্যাল অফ এ সিঙ্গেল সিগন্যাল ইকুয়ালস টু 12 ডিভিশন। তার মানে কোনটা বলছে বলো তো? 12 কাকে বলছে বলো তো, খেয়াল করো। ক্যাপিটাল ডি। ভেরি গুড, ক্যাপিটাল ডি কে বলছে। তার মানে আমি যদি এটা পুরো আঁকতাম তাহলে এই মাথা থেকে এই মাথা আমার ক্যাপিটাল ডি হতো, ক্যাপিটাল ডি হতো। এবার ফর্মুলা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, ফর্মুলা কি ছিল? ফাই ইকুয়ালস টু 2 pi by capital D into small d. একদম বসিয়ে দেবো, বেরিয়ে যাবে। এই যে স্মল ডি 2 ডিভিশন, ক্যাপিটাল টি 12 ডিভিশন, বসাও π/3 দ্যাট ইজ 60 ডিগ্রি। কোশ্চেন 5, এটা হচ্ছে সেন্সিটিভিটির প্রবলেম, এইগুলো বেশি আসে, এইগুলো বেশি আসে সেন্সিটিভিটি থেকে। 5 আর 6টা দেখবে। সিআরটি ডিজাইন টু হ্যাভ ডিফ্লেকশন সেন্সিটিভিটি, আচ্ছা এইটা হচ্ছে ডিফ্লেকশন সেন্সিটিভিটি, এইটা আচ্ছা ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবে সেটা দেখার জন্য একবার পুরোটা দেখে নেবে। দেখো এখানটায় কি দেওয়া রয়েছে, মিলিমিটার পার ভোল্ট, তার মানে এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম। এখানটায় তুমি দেখছো ডিফ্লেকশন পার ভোল্ট রয়েছে, তাহলেই এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম হয়ে গেল, বুঝতে পারলে তো? আর পরের অঙ্কটা দেখে রাখো, কোথায় গেল ডিফ্লেকশন সেন্সিটিভিটি, এখানে ম্যাগনেটিক ফিল্ড কথাতেই দেওয়া রয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ড, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়াই আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এটা যদি সেন্সিটিভিটিটা যদি পার ভোল্ট থাকে তাহলে এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক হয়ে যাচ্ছে। এখানটায় কি বলে দিয়েছে, ডিফ্লেক্টিং প্লেটস যেগুলো আছে, ডিফ্লেক্টিং প্লেটসগুলো 3 সেন্টিমিটার লং, তার মানে 3 সেন্টিমিটার কাকে বলছে? স্মল এল কে 3 সেন্টিমিটার বলছে, ঠিক কি না? বুঝতে পারলে প্লেটসগুলোর লেন্থটা,
এই যে প্লেটসগুলো থাকে না এরকম, এইটা হচ্ছে এল, প্লেটসগুলোর লেন্থ। আর প্লেটসগুলোর মধ্যে সেপারেশনটাকে বলা হচ্ছে এক্ষেত্রে স্মল ডি। এই যে 6 সেন্টিমিটার অ্যাপার্ট, তার মানে 6 মিলিমিটার অ্যাপার্ট, তাহলে স্মল ডি হচ্ছে 0.6 সেন্টিমিটার। ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্লেটস 20 সেন্টিমিটার, তার মানে ক্যাপিটাল এলটা মনে পড়ছে, 20 সেন্টিমিটার বলে দিল ক্যাপিটাল এলটা, যেটা হচ্ছে এই মিডিল পয়েন্ট থেকে স্ক্রিনের ডিস্টেন্সটা। মনে পড়ছে তো? ছবিটা একবার হালকা করে মনে করে নেবে। আহা, ক্যাপিটাল ডি কেন, স্মল ক্যাপিটাল এল হবে। বুঝতে পারছো তো? হ্যালো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। এটা এল, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে এটা নেসেসারি। স্যার ওটা এল প্রাইম ও না না, না ওটা না তো না, সেন্টার বলে দিয়েছি, দেখো সেন্টার থেকে ডিস্টেন্সটা আমরা ক্যাপিটাল এল ধরতাম, আর এল প্রাইমটা ধরতাম হচ্ছে এই কোণা প্লেটের থেকে পর্যন্ত। একদম, হ্যাঁ এইটা হচ্ছে এল প্রাইম। তাহলে সেই অবস্থায় দেখো এটা আমার বলে দিয়েছে 20 সেন্টিমিটার, তাহলে বলছে নেসেসারি ভোল্টেজ অ্যাপ্লাইড ফর টু দ্য ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোডের ভোল্টেজ ভিএটা বার করতে হবে। দেখো ফর্মুলা বসালাম, এখান থেকে ভিএটা নিয়ে আসলাম, কিছুই না, জাস্ট ফর্মুলা ফেলে কাজ করতে হবে। কিন্তু এর জন্য তোমাদের যেটা দরকার, কোন জিনিসটা কি সেটা মাথায় রাখতে হবে, ডি কোনটা, স্মল এল কোনটা, ক্যাপিটাল এল কোনটা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওটা যেন দেখে তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারো, ঠিক আছে তো? এইটা আইডেন্টিফাই করাটা হচ্ছে মেন। সিমিলারলি প্রবলেম 6টাও দেখো, বুঝতে পারলে তো? আমি আর ডিটেলস করাচ্ছি না এটাকে, যেহেতু সহজ ব্যাপার আছে। প্রবলেম 6টা দেখতে পারো, ডিফ্লেকশন সিস্টেম, সিআরটি রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাক্সিয়াল লেন্থ মানে স্মল এলটা দেওয়া রয়েছে, 20 সেন্টিমিটার ক্যাপিটাল এলটা দেওয়া রয়েছে, অ্যাক্সিলারেটিং ভোল্টেজ এখানটায় ভিএটা দিয়ে দিয়েছে 800 ভোল্ট, ডিফ্লেকশন অফ দ্য স্পট অন দ্য ফ্লুরোসেন্ট স্ক্রিন, তার মানে আমাকে এখানে ডিটা বার করতে হবে, এই যে ফর্মুলা হচ্ছে এটা। আর একটা অন্য আয়ন যেটার মাস হচ্ছে ইলেকট্রনের মাসের থেকে 16,000 টাইমস গ্রেটার, তার ক্ষেত্রে কি হবে, তার ডিফ্লেকশন কি হবে? সেম হবে, এখানে এম এর জায়গায় তুমি ক্যাপিটাল এম ইকুয়ালস টু 16,000 স্মল এম বসিয়ে দাও, সেম ফর্মুলা, এখানটায় এম এর জায়গায় ক্যাপিটাল এম ইকুয়ালস টু 16,000 স্মল এম বসিয়ে দিতে হবে, ক্যালকুলেট করবে, ডিফ্লেকশন বেরিয়ে যাবে। এই যে, খুব কঠিন কি কিছু জিনিসটা? জাস্ট ইকুয়েশন ফেলে কাজ করতে হবে। তো এটার নর্মালি এই প্রবলেমগুলোই দেয়, সেন্সিটিভিটির প্রবলেমগুলোই নর্মালি দেয় কিন্তু, ঠিক আছে তো? তো তোমার মেন কাজ হচ্ছে আইডেন্টিফাই করা কোনটা ক্যাপিটাল এল, কোনটা স্মল এল, কোনটা অ্যাক্সিলারেটিং ভোল্টেজ, কোনটা হচ্ছে আমার ডিফ্লেক্টিং ভোল্টেজ, এইগুলো কিন্তু খেয়াল করবে ফার্স্ট অফ অল। আর যদি এই ওপরের গুলো দেয় তাহলে তোমাকে ইউজটা মাথায় রাখতে হবে, ইউজগুলো মাথায় রাখলে তুমি এই ওপরের অঙ্কগুলো করতে পারবে। এবার ওপরের অঙ্কগুলো করা খুবই সহজ, যদি একবার তোমরা হাতে কলমে এই এসিআরও ইউজ করে ফেলো, তারপর আর কিছুই লাগবে না। ঠিক আছে, তাহলে কারোর কোনো অসুবিধা এই অবধি? হ্যালো? না স্যার। আচ্ছা আচ্ছা, আরে প্রবলেম করছে আজকে একটুখানি, দাঁড়াও 1 মিনিট। একটুখানি হ্যাং করছে।